হ্যালো ভিউয়ার্স, আজ আপনারা শুনবেন নিষিদ্ধ রংমহল গল্পের পর্ব নাম্বার 2। গল্পটা আপনাদের কেমন লাগতেছে জানাবেন। যদি আপনাদের ভালো লাগে তাহলে আমরা পরের পর্ব নিয়ে আসব। চলুন তাহলে শুরু করা যাক। বাইজি মহলের মূল ফটকের দুপাশে জলজল করে জ্বলছে মশাল। প্রবল মারুতের ঝাপটায় দপদপ শব্দে কেঁপে উঠছে আগুন। সেই কম্পিত আলো মুখ রাঙিয়ে দিচ্ছে মূর্তির মতো দাঁড়িয়ে থাকা প্রহরীদের। তাদের একঘেয়ে জীবন, মাহফিলের শোরগোল, নূপুরের নিক্কণ আর বিলেতি মদের নেশা এখান থেকে বহু দূরে। যেন জমিদার বাড়ির মাঝেই বিচরণ করছে আর একটি ছোট্ট অলস জগৎ। নবাব তাইমুর গজনবী দৃঢ় পায়ে মূল ফটকের সামনে এসে দাঁড়ালেন। সামান্য কাশি দিলেন। তার কাশির শব্দে তন্দ্রাচ্ছন্ন প্রহরী চমকে উঠল। জমিদারের বড় পুত্রকে এই অসময়ে এমন স্থানে দেখে কর্তব্যরত প্রহরীদের চোখ কপালে ওঠার জোগাড়। তড়িঘড়ি করে হাতের বর্ষা সোজা করে তারা কুর্নিশ করল। হুজুর, আপনি এত রাতে? কোনো হুকুম, কোনো বেয়াদবি হয়ে থাকলে মাফ করবেন হুজুর। তাইমুর প্রহরীর বিস্ময় মাখানো প্রশ্নের তোয়াক্কা করলেন না বিন্দুমাত্র। তার গভীর দৃষ্টি তখন বাইজি মহলের অন্দরমুখী। কণ্ঠে গাম্ভীর্য বজায় রেখে তিনি আদেশ করলেন, ভেতরে যাও, হেমাঙ্গিনীর নিকট সংবাদ দাও, আমি তার সাক্ষাৎ প্রার্থী। তাকে বলো আমি ফটকের বাইরে শুধুমাত্র তার জন্য অপেক্ষা করছি। প্রহরী আমতা আমতা করে বলল, জি হুজুর, কিন্তু বিলকিস সাহেবা যদি... তাইমুর প্রহরীর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। ভয়ে প্রহরীর বাকি কথাগুলো গলার কাছে আটকে রইল। বাইজি মহলে গভীর রাতে প্রহরীদের প্রবেশ নিষেধ। নবাব সিকান্দার গজনবীর কড়া হুকুম। কিন্তু জমিদার পুত্রের আদেশ কিভাবে অমান্য করবে তারা? কাজেই প্রহরী আর দ্বিরুক্তি না করে দ্রুত পায়ে ভেতরে চলে গেল। হেমাঙ্গিনীর তখন সুসজ্জিত কক্ষের পালঙ্কে উপুড় হয়ে শুয়েছিল। চাপা কান্নার আবেগে তার দেহ কাঁপছে থরথর করে। নরম রেশমি চাদরটি আজ তার আখির নোনা জলে ভিজে সিক্ত। হেমাঙ্গিনীর সকল দুশ্চিন্তার মূলে সেই একটিই প্রশ্ন বিদ্যমান। তার স্বর্গতা মায়ের গোপন নৃত্যবিন্যাস, যা এতদিন শুধুমাত্র বিলকিস বানুর নিকট সুরক্ষিত ছিল, তা দিল্লি থেকে আগত অতিথি বাইজি সিমরান জানল কি করে? সিমরানের নাচের প্রতিটি মুদ্রা, প্রতিটি ভঙ্গিমা ছিল অত্যন্ত নিখুঁত, যেন ওই শিল্পের আদিগুরু সে নিজে। হেমাঙ্গিনী কিছুতেই এই রহস্য মেলাতে পারছিল না। তবে কি বিলকিস বানু তাকে ধোঁকা দিল? এই প্রশ্নটিও যুক্তিসঙ্গত বলে মনে হলো না। বিলকিস বানু তো সেরকম মানুষ নয়। তবুও তাকে কিছু প্রশ্নের সম্মুখীন হতে হবে আজ। মনে মনে এমন সিদ্ধান্তেই উপনীত হল হেমাঙ্গিনী। তার হতাশার আরও একটি কারণ রয়েছে। জমিদার পুত্র নবাব তাইমুর গজনবী। আজ মাহফিলে তাইমুরের হাস্যোজ্জ্বল মুখটি বারবার মনে পড়ছে তার। সিমরানের জাদুকরি নাচের শেষে তাইমুরের উন্মত্ত করতালি আর প্রশংসার দৃষ্টি হেমাঙ্গিনীর হৃদয়ে ছুরির মতো বিঁধেছে। তার মন কু ডেকে উঠছে। তাইমুরের মনোযোগ কি তবে এবার সিমরানের দিকে ঘুরে যাবে? অন্দরমহলে ঢোকার পথ চিরতরে বন্ধ হয়ে যাবে? হেমাঙ্গিনীর মাঝে চরম আশঙ্কার সৃষ্টি হল। হয়তো তাইমুরের নিকট তার সম্মান ফিকে হয়ে আসবে। মায়ের রহস্য আর উদ্ঘাটনের করা হবে না। শুধুমাত্র বাইজি হিসেবেই নয়, একজন সন্তান হিসেবেও নিজেকে ব্যর্থ মনে হতে লাগলো তার। অস্ফুটে বলতে লাগলো বারবার, আমি হেরে গেছি মা, আমি হেরে গেছি। ঠিক তখনই দরজার ওপার থেকে ভেসে এলো পরিচারিকা শেফালির কণ্ঠস্বর, বাইজি সাহেবা, আপনি কি জেগে আছেন? হেমাঙ্গিনী দ্রুত চোখ মুছল, গলা পরিষ্কার করে জবাব দিল, জেগে আছি, বল শেফালি। জমিদার পুত্র নবাব তাইমুর গজনবী আপনার জন্য বাইজি মহলের বাইরে অপেক্ষা করছেন। অনুগ্রহপূর্বক আপনি এক্ষুনি আসুন। কথাটা শুনে হেমাঙ্গিনীর কান্না মুহূর্তের মাঝে থেমে গেল। ধরফড়িয়ে উঠে বসল শোয়া থেকে। এই মধ্যরাতে যখন তাইমুরের মনোযোগ হারানোর ভয় তাকে গ্রাস করছিল গ্রহণের ন্যায়, ঠিক তখনই তাইমুরের এমন আকস্মিক আগমন তার মাঝে বিস্মার ছড়িয়ে দিল। হেমাঙ্গিনীর মনে উকি দিল এক নতুন জিজ্ঞাসা, তবে কি সিমরান জমিদার পুত্রের রাতের ঘুম কেড়ে নিতে ব্যর্থ হয়েছে? তাইমুর সিমরানের রূপ উপেক্ষা করছেন? তার নিজের প্রতি তাইমুরের আবেগ এখনও অটুট আছে? মায়ের রহস্য উদ্ঘাটনের জন্য এই একটি সুযোগই হয়তো তার শেষ ভরসা। এলোমেলো চুল আর বিধ্বস্ত সাজ পোশাক নিয়ে হেমাঙ্গিনী দ্রুত মূল ফটকের সামনে এসে দাঁড়াল। তার দু চোখে তখনও শ্রাবণের ধারা বহমান। হেমাঙ্গিনী চোখের জল মুছল না। তার মনে হলো আজ আর তাইমুরের সামনে লুকানোর কিছু নেই। তার সবচেয়ে বড় অস্ত্র, তার মায়ের গোপন নৃত্যকলা, আজ অন্য কেউ প্রদর্শন করে তালি কুড়িয়েছে। সে এখন রিক্ত, একেবারে নিঃস্ব। হেমাঙ্গিনীকে দেখামাত্র তাইমুর এক পা এগিয়ে এলেন, কিন্তু কুঞ্চিত ভ্রু সমেত থমকে দাঁড়ালেন তার হৃদয়ের রানীর মুখপানে।
আলো আধারের খেলায় হেমাঙ্গিনীর অশ্রুসজল চাহনি দেখে তাইমুরের মনে হলো পৃথিবীর সমস্ত হিরে জহরত এক পাল্লায়, আর হেমাঙ্গিনীর নরম গাল বেয়ে গড়িয়ে পড়া এক ফোঁটা অশ্রু অন্য পাল্লায় রাখলে অশ্রুর ওজনই বেশি হবে। সে হেমাঙ্গিনীর অতি কাছে এসে দাঁড়ালো, ব্যাকুল স্বরে শুধালো, আপনি কাঁদছেন কেন বাইজি সাহেবা? হেমাঙ্গিনী নিজের ঈর্ষাকে চাদরে ঢেকে কম্পিত স্বরে বলল, হুজুর, এত রাতে আপনি বাইজি মহলের বাহিরে কি করছেন? অন্দরমহল ছেড়ে আমার মতো নিভে যাওয়া প্রদীপের কাছে কেন এসেছেন? এ যে বড়ই অশোভনীয়। তাইমুর অবাক হয়ে শুধালেন, এসব কি বলছেন আপনি? কেন বলছেন? আজ মাহফিলে নতুন বাইজির ওই রূপ আর গুণের কাছে আমি হেরে গেছি হুজুর। তার জ্যোতির নিকট আমার অবস্থান ধূলিকণার সমানও নয়। আমাকে মাহফিলের অতিথিরা আর কোনো দিনও গ্রহণ করবেন না। তাইমুর লক্ষ্য করলেন হেমাঙ্গিনীর কণ্ঠে অভিমানের চেয়েও অধিক জাগ্রত ভয়, হারানোর ভয়। তিনি বুঝলেন হেমাঙ্গিনী সিমরানের আগমনে নিজের ভবিষ্যৎ নিয়ে বেশ শঙ্কিত। তাইমুর শান্ত গলায় বললেন, নক্ষত্র আর প্রদীপের তফাৎ বুঝতে ভুল করবেন না বাইজি সাহেবা। প্রদীপের তেল ফুরলে দীপ্তি হারিয়ে যায়, কিন্তু নক্ষত্র চন্দ্রের অনুপস্থিতিতেও সে জ্বলতে থাকে। আপনি নক্ষত্র, কোনো প্রদীপ নয়। হেমাঙ্গিনী ফুঁপিয়ে কেঁদে উঠল। সে আর্তনাদ করে বলল, আপনি আমায় মিথ্যে সান্ত্বনা দিচ্ছেন হুজুর। আজ মাহফিলে আমি নিজের দুতি হারিয়েছি, সকলে বাইজি সিমরানের জয়গান গাইছে। আপনিও তো হাততালি দিলেন। তার ওই জাদুকরী নাচের পর আপনি কি আর আমার মতো সামান্য বাইজি হেমাঙ্গিনীকে মনে রাখবেন? আমার মাঝে তো আর কিছু অবশিষ্ট নেই আপনার মনকে ধরে রাখবার মতো। তাইমুর হেমাঙ্গিনীর মনের ঝড় কিছুটা আন্দাজ করতে পারলেন, যদিও ঝড়ের আসল কারণ তার অজানা। হেমাঙ্গিনীকে বুকে জড়িয়ে ধরে শান্ত করবার তীব্র বাসনা জাগল তার মনে, কিন্তু তিনি তার নিঃশ্বাস অবধি হেমাঙ্গিনীর দেহে পড়তে দিলেন না। তার শরীরে বহমান রক্ত তাকে সংযম শিখিয়েছে। হেমাঙ্গিনী প্রতি তার সম্মান সীমা লঙ্ঘন করতে দিল না কোনো ক্রমেই। তাইমুর হাত জোড়া মুষ্টিবদ্ধ করে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করলেন। গাঢ় স্বরে বললেন, আদেশ করছি আমার চোখের দিকে তাকান। হেমাঙ্গিনী অশ্রুভেজা চোখে তাইমুরের আদেশ মান্য করল। বাইজি সিমরান আজ যা দেখিয়েছেন তা কেবলই একটি নিখুঁত পরিবেশনা। তিনি অবশ্যই প্রশংসার দাবিদার। তার পারদর্শিতাকে আমি অবজ্ঞা করতে পারি না। তবে আমার নিকট আপনিই শ্রেষ্ঠ হেমাঙ্গিনী। আপনি সেই স্নিগ্ধ জোনাকি যার আলো অন্ধকারে পথ দেখায়, যার আগমনে আত্মা জুড়িয়ে যায়। আমি সেই অনুভূতির কাঙাল। হেমাঙ্গিনী বিস্ফোরিত চোখে তাকিয়ে রইল তাইমুরের মুখপানে। তার ভারী কণ্ঠে উচ্চারিত প্রতিটি শব্দ তার ক্ষতবিক্ষত হৃদয়ে প্রলেপ লাগিয়ে দিচ্ছিল। তাইমুর আরও এক ধাপ এগিয়ে এলেন, তবে এই আগানোর মাঝেও বজায় রাখলেন নিরাপদ দূরত্ব। মৃদুস্বরে বললেন, আজ মাহফিলে আমি সিমরানের দিকে তাকিয়েছিলাম সত্য, কিন্তু আমার মনশ্চক্ষু সারাক্ষণ আপনাকে খুঁজেছে। সত্যি বলছি, আপনার স্থান কেউ নিতে পারবে না। আপনি অনুগ্রহ করে কান্না বন্ধ করুন। হেমাঙ্গিনীর কান্নার বেগ কিছুটা কমে এলো, কেননা তাইমুরের চোখে সে কোনো মিথ্যে আশ্বাস দেখেনি, বরং এক গভীর প্রত্যয়ের খোঁজ মিলেছে। স্বস্তি ফিরে পেতেই হেমাঙ্গিনী চোখের জল মুছল। তাইমুর এবার বিদায় নেওয়ার ভঙ্গি করলেন। যাওয়ার আগে সামান্য হেসে বললেন, মনে রাখবেন বাইজি সাহেবা, এই গজনবী মাহফিল সকল শিল্পীর জন্য উন্মুক্ত। কাজেই ভবিষ্যতে আরও অনেক বাইজি আসতে পারেন, কিন্তু নবাব তাইমুর গজনবীর হৃদয়ে কেবলমাত্র একজন বাইজিই বাস করেন এবং সর্বদা করবেন। সেই একজনের নাম হেমাঙ্গিনী। তাইমুর আর অপেক্ষা করলেন না। তার গালের কোণে এক চিলটে সুমধুর হাসি নিয়ে দ্রুত পায়ে অন্ধকারের মাঝে মিলিয়ে গেলেন। হেমাঙ্গিনী তখনও ঠায় দাঁড়িয়ে রইল উক্ত স্থানে। তার গাল বেয়ে পুনরায় এক ফোঁটা জল গড়িয়ে পড়ল, তবে এই জল কষ্টের নয়, বরং অনুরাগের। জমিদার পুত্র তাইমুর তার অন্তরে যত্ন করে রোপণ করছে প্রেমের বীজ, আর তার ব্যক্তিত্ব প্রতিনিয়ত সেই বীজের পরিচর্যা করছে। হেমাঙ্গিনী টের পেল, এই লড়াই শুরু হবার আগেই এই মানুষটাকে দুমড়ে মুচড়ে ভালোবেসে ফেলবে সে। নিজেকে আটকাতে পারবে না মোটেও। হেমাঙ্গিনীর অব্যক্ত কথাগুলো যেন প্রকৃতিও শুনতে পেল। সহসা ভেসে আসা উত্তরের তীব্র বাতাস, গাছের পাতার মৃদু ছন্দময় কম্পন আর মধ্য গগনের চাঁদ যেন এই অব্যক্ত কথাগুলোর সহিত সহমত পোষণ করল নির্দ্বিধায়। চারিদিক একবার চোখ বুলিয়ে হেমাঙ্গিনী সেই এক ফোঁটা জল মুছে ফেলল। মনে মনে বলল, মা, তোমার মৃত্যু রহস্য আমি ভেদ করবই। সাথে সিমরান কোথা থেকে এই নাচ শিখল তাও আমাকে জানতে হবে। আর এই কাজে আমার সবচেয়ে বড় অস্ত্র হবে স্বয়ং জমিদার পুত্র। কিছুটা অন্যমনস্ক হয় হেমাঙ্গিনী অস্ফুটে বলে উঠল, যার প্রতি আমার মাঝে
প্রেম জাগছে অনিচ্ছায়। বাইজি মহলের দীর্ঘ প্রদক্ষিণ পথ ধরে হেমাঙ্গিনীর ছায়াটি তখন দেয়ালে দেয়ালে লেপ্টে যাচ্ছিল। লণ্ঠন এবং মশালগুলোর ক্ষণস্থায়ী আলোয় সে ছায়া কখনো দীর্ঘ কিংবা কখনো বিকৃত। এ যেন কোনো সাধারণ রমণীর ছায়া নয়, বরং এক অদম্য যোদ্ধার প্রতিচ্ছবি, যার হৃদয়ে জ্বলছে রহস্য উদ্ঘাটনের অনল, চোখ খুঁজে বেড়াচ্ছে লুকায়িত সত্য। নতুন বাইজি সিমরানের অভিষেক তাকে এক গভীর সংকটের সম্মুখে দাঁড় করিয়েছে। হেমাঙ্গিনীর মন বলছে, মায়ের গোপন নৃত্যশৈলী নিয়ে সিমরানের আগমন কোনো সাধারণ কাকতালীয় ঘটনা হতে পারে না। বিলকিস বানুর খাস কামরার সামনে এসে থমকে দাঁড়ালো হেমাঙ্গিনী। ভেতর থেকে ভেসে আসছে চাপা কান্নার শব্দ। এ শব্দ তার হৃদয়ে এক অজানা শঙ্কা জাগাল। হেমাঙ্গিনী নিঃশব্দে দরজার কাছে দাঁড়ালো। দরজা সামান্য খোলা ছিল। সে দেখল তাদের ব্যক্তিত্ব সম্পন্ন ও কঠোর স্বভাবের উস্তাদনি বিলকিস বানু আজ নিজের পালঙ্ক ছেড়ে মেঝেতে বসে আছেন। সর্বদা পরিপাটি থাকা তার কেশরাজি আজ এলোমেলো। পরিধানের পোশাকেও দেখা মিলছে সামান্য অসাবধানতার। চোখের কোণে লেপ্টে যাওয়া কাজল যেন অশ্রুর ধারায় অনেকটাই মুছে গেছে, যা প্রকাশ করছিল এক গভীর মানসিক বিপর্যয়। বিলকিস শূন্য দৃষ্টি মেলে অতীতের কোনো অদেখা স্মৃতি হাতড়ে বেড়াচ্ছিলেন। তিনি ফিসফিস করে স্বগতোক্তি করছেন, অসম্ভব, এ হতেই পারে না। সরলতা আমার সাথে এমন বিশ্বাসঘাতকতা করতে পারে না। তবে কি সে আমায় মিথ্যে বলেছিল? তবে কি সে তার শিল্পের পবিত্রতা রক্ষায় শেষ পর্যন্ত অপারগ হয়েছিল? হেমাঙ্গিনীর মনে মুহূর্তের জন্য এক চিলতে সন্দেহের দানা বাঁধল। তবে কি বিলকিস বানু, যিনি তাকে মায়ের মতোই আগলে রেখেছেন এতদিন, তিনিই তার মায়ের শিল্পকে অন্য কাউকে গোপনে শিখিয়েছেন? কিন্তু পরমুহূর্তেই নিজের মনকে শাসন করল সে। দীর্ঘ ২৫ বছর ধরে বিলকিস বানু গজনবী এস্টেটের সীমানা পেরোননি। সুদূর দিল্লি থেকে আসা সিমরানকে এত কঠিন মুদ্রার তালিম দেবেন, তাও এত অল্প সময়ে, এ অসম্ভব। এর পেছনে অন্য কোনো গভীর রহস্য আছে। হেমাঙ্গিনী নিঃশব্দে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলেন। বিলকিস বানুর পাশে বসে আলতো করে তার কাঁধে হাত রাখতেই বিলকিস বানু সামান্য চমকে উঠলেন। হেমাঙ্গিনীকে দেখে তিনি নিজেকে আর সামলাতে পারলেন না। দীর্ঘ সময় ধরে সঞ্চিত দুঃখ যেন বাঁধ ভেঙে দিল। তিনি হেমাঙ্গিনীকে জড়িয়ে ধরে শিশুর মতো হাউমাউ করে কেঁদে উঠলেন। বললেন, বেটি, আমি পাপী হলাম রে। তোর মায়ের দেওয়া সেই অমূল্য আমানত, যা আমি বুকের ভেতর বহু বছর ধরে আগলে রেখেছিলাম, আজ তা প্রকাশ্য জনসমক্ষে ধুলোয় মিশে গেল। সিমরান কিভাবে সেই নাচ জানল? হেমাঙ্গিনী বিলকিস বানুর পিঠে হাত বুলিয়ে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করল, যদিও সে নিজেও একই অকুল পাথারে ভাসছে। তবুও তার দায়িত্ব এখন বিলকিস বানুকে সামলানো। তবে তার মনে আরেকটি প্রশ্ন কাঁটার মতো বিঁধছে। সেই প্রশ্নের উত্তরের খোঁজে হেমাঙ্গিনী শান্ত গলায় জিজ্ঞেস করল, শান্ত হও খালা, আমার একটি প্রশ্নের উত্তর দাও তো। তুমি বলেছিলে এই নাচ আমার মায়ের একান্ত নিজস্ব সৃষ্টি, তার গোপন শিল্প। তবে মা কেন তোমায় এই নাচ শিখিয়েছিলেন? একজন বাইজি তার সবচেয়ে বড় অস্ত্র কেন অন্য আরেকজন বাইজিকে শেখাবেন? এর পেছনে নিশ্চয়ই কোনো গভীর কারণ ছিল। বিলকিস শূন্য দৃষ্টি মেলে অতীতের কোনো অদেখা স্মৃতি হাতড়ে বেড়াচ্ছিলেন। তিনি ছোট্ট করে নিঃশ্বাস ফেলে দীর্ঘশ্বাস ফেললেন। বললেন, একই প্রশ্ন আমিও তোর মাকে বারবার করেছিলাম, বারণও করেছিলাম। বলেছিলাম, সরলতা, এই নাচ তোর জীবনের তুরুপের তাস, এটা কাউকে শেখাস না, আমাকেও না। কিন্তু তোর মা আমার কোনো কথা শুনল না। বিলকিস বানু তার অতীতের স্মৃতিতে ফিরে গেলেন। তার কণ্ঠস্বর আরও বেদনাপূর্ণ হল। সরলতা সর্বদা বলতো, আমি তার প্রাণের সখী। এই বাইজি মহলের ষড়যন্ত্র, ঈর্ষা আর হিংসার মাঝে সে একমাত্র আমাকেই বিশ্বাস করত। হয়তো ওর মনে কোনো কুশঙ্কা ছিল, হয়তো সে তার আসন্ন বিপদ আঁচ করতে পেরেছিল। তাই চেয়েছিল তার অবর্তমানে কেউ যেন অন্তত এই শিল্পকে অবিনশ্বর করে বাঁচিয়ে রাখুক। সরলতা আমায় দিয়ে শপথ করিয়ে নিয়েছিল, বলেছিল, আমি যদি বেঁচে না থাকি তবে তুই আমার সন্তানকে এই গোপন নৃত্যকলা শিখাবি বিলকিস। তোর মা আমার কাঁধে এই গুরু দায়িত্ব চাপিয়ে দিয়েছিল বেটি। বিলকিস বানুর কথায় যথেষ্ট আবেগ ছিল বটে,
কিন্তু তা হেমাঙ্গিনীর তীক্ষ্ণ বুদ্ধিকে তুষ্ট করতে পারল না। প্রাণের সখী হলেও কেউ নিজের অতি গোপন শিল্প এভাবে অন্যের হাতে তুলে দেয় না। আর যদি তার মা সত্যিই আসন্ন বিপদ বুঝতে পেরেই বিলকিস বানুকে এই শিল্প শিখিয়ে থাকেন, তাহলে সুদূর দিল্লি থেকে আগত ওই সিমরানের নাচেও কেন একই অবিনশ্বর ভঙ্গিমা বিরাজমান? এই শিল্পের সাথে সিমরানের যোগসূত্র ঠিক কোথায়? হেমাঙ্গিনী দীর্ঘশ্বাস ফেলল। তার মনে সন্দেহ আরও ঘনীভূত হল। হয় বিলকিস বানু সবটা জেনে শুনেও আত্মরক্ষার জন্য কিছু একটা গোপন করছেন, অথবা তার মায়ের মৃত্যু, এই গোপন নাচ আর সিমরানের আগমন সব কিছুর মাঝে এক অদৃশ্য জটিল সুতো বাঁধা আছে। আর এই সুতো কেবলই বিপদ ও রহস্যের জাল বিস্তার করছে। হেমাঙ্গিনী বিলকিস বানুর হাতটা নিজের হাতের মুঠোয় পুড়ে নিল। তাকে সান্ত্বনা দিতে লাগল। সহসা ঘরের কোণে জ্বলতে থাকা তেলের লণ্ঠনটা তেলের অভাবে দপ করে নিভে গেল। অন্ধকার মুহূর্তের মাঝেই গোটা কক্ষকে গ্রাস করল, যা নিয়ে এলো এক প্রতীকী বার্তা। হেমাঙ্গিনী, তোমার সম্মুখের অন্ধকার পথটা আরও দীর্ঘ, আরও রহস্য ঘেরা, আরও বিপদ সংকুল। সত্যের সন্ধানে তোমায় এই অন্ধকার পথ হাতড়ে চলতে হবে। গজনবীর সুবিশাল মহলের মেহমানখানা সংলগ্ন প্রশস্ত কক্ষটিতে তখনও উৎসবের রেশ লেগে আছে। কক্ষের একপাশে রাখা ভারী রূপোর রেকাবিতে থরে থরে সাজানো ছিল ফলমূল, মিষ্টি এবং সুগন্ধি পানীয়, যা সাধারণত জমিদার বাড়িতে সম্মানিত অতিথিদের জন্য পরিবেশন করা হয়। দিল্লি থেকে আগত বাইজি সিমরান তার দল নিয়ে সেই কক্ষেই বিশ্রাম নিচ্ছিলেন। দলের অন্যান্য বাইজিরা রাতের খাবারের শেষে হালকা আলোচনায় মগ্ন। যুবতী সিমরান একটি রেশমি গালিচার ওপর হেলান দিয়ে বসেছিলেন। তার চোখে মুখে তখনও লেগে আছে অভাবনীয় সাফল্যের ঘোর। যদিও তার দেহ সামান্য ক্লান্ত, কিন্তু মন ছিল সতর্ক এবং সজাগ, যেন সে অপেক্ষার প্রহর গুনছে এক বিশেষ মুহূর্তের। ঠিক তখনই কক্ষের দ্বারে পদধ্বনি শোনা গেল। দরজায় এসে দাঁড়ালেন জমিদার সিকান্দার গাজনাবির প্রধান খেদমতগার দাউদ। দাউদের চেহারা ছিল গুরু গম্ভীর। তাকে দেখে উপস্থিত সকলের গুঞ্জন থেমে গেল। সবাই সতর্ক হয়ে উঠল। দাউদ বিনম্রভাবে কক্ষের মাঝখানে দাঁড়ালেন এবং সিমরানের দিকে সামান্য ঝুঁকে অভিবাদন জানালেন। সাহেবা, হুজুর সিকান্দার গজনবীর হুকুম হয়েছে। তিনি ব্যক্তিগতভাবে চান আজকের রাতের এই শুভক্ষণটি আরও কিছুক্ষণ স্থায়ী হোক। সিমরান মৃদু হেসে পানপাত্র হাতে নিল। তার এই শান্ত ভাব দলের অন্যান্যদের মধ্যে কৌতূহল বাড়িয়ে তুলল। তারা জানত এই আহ্বান কিসের ইঙ্গিত। হুজুরের এই রাজকীয় আমন্ত্রণ আমাকে ধন্য করল জনাব। তা হুজুর এই অধীনাকে কিসের জন্য স্মরণ করেছেন তা নিয়ে কিছুটা সন্দিহান। পরিষ্কার করে বলা যাবে কি? দাউদ এবার সরাসরি আসল কথাটি বলল, তবে অত্যন্ত নম্র ও বিনীতভাবে। হুজুর চেয়েছেন আজকের রাত্রি যেন আপনি তার খাস কামরায় অতিবাহিত করেন। তবে তিনি কোনো জবরদস্তি চান না। যদি আপনার কোনো আপত্তি কিংবা অনীহা না থাকে, তবেই তিনি আপনার উপস্থিতি কামনা করেছেন। তিনি আপনার বিনয় এবং সম্মতির জন্য অধীর অপেক্ষায় মগ্ন। সিমরান জানে কোনো প্রভাবশালী বাইজির সঙ্গে নবাবের সম্পর্ক তৈরি হওয়াটাই যেন এক অলিখিত নিয়ম। যদিও দাউদের বাক্যবাণে কোনো জবরদস্তি ছিল না, তবে এর পেছনে লুকিয়েছিল নবাবের তীব্র বাসনা, যা উপেক্ষা করা অনুচিত। সিমরানের দলের অন্যান্য বাইজিরা নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে রইল। তারাও জানে উক্ত প্রস্তাব প্রত্যাখ্যান করা মানে জমিদারের বাসনাকে অবজ্ঞা করা। কিন্তু তাদের দলনেত্রী সিমরান পূর্বেও বহু প্রভাবশালী জমিদারকে প্রত্যাখ্যান করেছেন। আজ কি করবেন তা জানার ইচ্ছা জাগল তাদের মনে। সিমরান তার পানপাত্রের কিনারা ধরে ধীরে ধীরে ঘোরাতে লাগলেন। তার চোখ জোড়া ছিল নিমগ্ন, যেন সে পানীয়ের মধ্যে তার ভবিষ্যতের ছবি দেখছে। অতি দ্রুত নিজ মনে কিছু হিসেব কষে নিল সে। এই জমিদার বাড়ির মাহফিলে নিজের স্থান পাকাপোক্ত করবার চেষ্টা তার বহু বছরের। তবে গজনবী জমিদার বাড়ি নিজেদের মহলের বাইজিদের দিয়েই এতকাল মাহফিল মাটিয়েছেন। ওদিকে প্রতিশোধের তীব্র বাসনা সিমরানকে গড়ে তুলেছে একজন খ্যাতিবান বাইজি হিসাবে। উদ্দেশ্য একটাই, যদি গজনবী মহল থেকে কোনোদিন আমন্ত্রণ পাঠানো হয়। এত বছর পর ভাগ্য তার সহায় হয়েছে। আজ রাতে জমিদারের সাথে ঘনিষ্ঠ হওয়া মানে প্রতিশোধের পথে এক অনিবার্য পবিত্র পদক্ষেপ গ্রহণ করা। এই সান্নিধ্যকে সে গর্বের সহিত মেনে নিবে। সিমরানের মুখমণ্ডলে ধীরে ধীরে ফুটে উঠল প্রসন্ন হাসি। সে গালিচা ছেড়ে উঠে দাঁড়াল। মিষ্টি স্বরে বলল, হুজুরের এই আহ্বান আমার মতো সামান্য শিল্পীর জন্য পরম সৌভাগ্য। আমি মনে করি একজন শিল্পীর সর্বোচ্চ প্রাপ্তি হল তার পৃষ্ঠপোষকের হৃদয়ে স্থান পাওয়া।
পায়চারি করে সামান্য সামনে এগিয়ে আসলো সিমরান। দেওয়ালে ঝুলতে থাকা দামি লণ্ঠনের মৃদু আলোয় ঝলকিত হলো তার রূপ। গালে হাসি ঝুলিয়ে বলল, আমার কোনো আপত্তি নেই, বরং আমি কৃতজ্ঞ। আমি হুজুরকে জানাতে চাই তার এই আমন্ত্রণকে আমি সাদরে গ্রহণ করেছি। আমার পক্ষ হতে এটি তার প্রতি শুধুমাত্র ব্যক্তিগত সম্মান জানানো নয়, বরং তার প্রতি আমার আনুগত্যের প্রমাণ। দাউদের মুখে স্বস্তির হাসি ফুটল। সে জানে এই সম্মতি নবাবকে অনেক বেশি খুশি করবে। আপনার এই বিনয় এবং সম্মতি নবাবকে অত্যন্ত খুশি করবে সাহেবা। আমি আপনার জন্য পালকির ব্যবস্থা করছি। শুভ হোক আপনার যাত্রা। সিমরান হাসি মুখে সম্মতি জানালেন। তার দলের বাঁয়জিরা ঈর্ষা মিশ্রিত দৃষ্টিতে তাকিয়ে রইল। তারা সিমরানের ছল চাতুরি সম্পর্কে জ্ঞাত। সে যে এক লাম্ফে বাঁয়জি মহলের সর্বোচ্চ শিখরে আরোহণ করতে চাইবে এ বিষয়ে কারও অজানা নয়। সিমরান দ্রুত নিজেকে প্রস্তুত করল। আয়নার সামনে দাঁড়িয়ে শেষবারের মতো আপাদমস্তক চোখ বুলিয়ে নিল সে। তার চোখে ঝিলিক দিয়ে উঠছে রূপের অহং। প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলছে অন্তরে। ঠোঁটে দেখা মিলছে কূটনৈতিক হাসির। আজকের রজনী হবে ক্ষমতা হাত বদলের। পালকি এসে অপেক্ষা করছিল মেহমানখানার বাইরে। প্রতিশোধের যাত্রার প্রথম মাইল ফলক অর্জনের মোহে বিমোহিত সিমরান সুসজ্জিত দেহ নিয়ে যাত্রা করল অন্দরমহলের দিকে। অন্দরমহলের খাস কামরায় তখন বিরাজ করছে এক অদ্ভুত নীরবতা। নবাব সিকান্দার তার মসনদের নিকট রাখা রত্নখচিত গ্লাস থেকে বিলেতি মদের শেষ চুমুক দিলেন। তার মন আজ বহুদিনের ক্লান্তি ভুলে এক নতুন উদ্দীপনায় পূর্ণ। তাইমুরের মাতা জুলেখা মারা যাওয়ার পর তার মনে এক শূন্যতার উদয় হয়েছিল। সিমরানের উপস্থিতি যেন আজ সেই শূন্যতাকে অনেকটাই ভরাট করেছে। এমন সময় খাস কামরার দুয়ারে টোকা পড়ল। নবাব সিকান্দার গজনবী বুঝলেন সিমরানের আগমন ঘটেছে। ক্ষণিককাল আগেই দাউদ এসে জানিয়ে গেছে সিমরান তার আমন্ত্রণ গ্রহণ করেছে। উত্তেজনায় সিকান্দারের হৃৎপিণ্ড ধরফরিয়ে উঠল। এই হৃৎপিণ্ডের গর্জন বোধহয় এ ঘরে উপস্থিত যে কেউ শুনতে পাবে। সিকান্দার হাসি মুখে বললেন, ভেতরে আসুন। সিমরান জমিদার সিকান্দার গজনবীর খাস কামরায় প্রবেশ করলেন। কক্ষের মৃদু আলোয় তার সুসজ্জিত দেহ ঝলমল করছিল। সে শান্ত পদক্ষেপে কক্ষের কেন্দ্রে এসে নতজানু হয়ে জমিদারকে বিনম্র শ্রদ্ধা জানাল। জমিদার গজনবী তার মসনদ ছেড়ে সামান্য উঠে দাঁড়ালেন। তার অহংকারী স্বভাবের তুলনায় এ ছিল এক বিরল সম্মান প্রদর্শন। তিনি মুগ্ধ দৃষ্টিতে সিমরানের দিকে তাকালেন, বললেন, সিমরান, এই প্রকোষ্ঠ আজ আপনার পদক্ষেপে আলোকিত হল। সিকান্দারের কণ্ঠে পরিলক্ষিত হল গভীর প্রশান্তি এবং ব্যক্তিগত কৃতজ্ঞতা। আপনার মতো প্রতিভাময়ী বাইজি আমার আহ্বান এত সহজে মেনে নিয়েছেন। আপনি শুধু আমার তীব্র বাসনা পূর্ণ করেননি, বরং ব্যক্তিগত মর্যাদাকেও বৃদ্ধি করেছেন। আমি আপনার বিনয় এবং সম্মতির জন্য গভীরভাবে অভিভূত। সিমরান এতক্ষণ মৃদু হাসি গালে ঝুলিয়ে দাঁড়িয়েছিল। এবার তার হাসি প্রশস্ত হল। সে আরও বেশি বিনীত ভঙ্গিতে মাথা নত করল। নরম কণ্ঠে বলল, হুজুর, আপনি আমাকে যে সম্মান দিচ্ছেন তা সত্যিই অতুলনীয়। আপনার মতো গুণী এবং উদার ব্যক্তিত্বের মানুষের সান্নিধ্যে আসা যে কোনো শিল্পীর জন্য সৌভাগ্যের বিষয়। আমি মনে করি যে শাসক শিল্প এবং শিল্পীর কদর করতে জানেন তার নিকট শিল্পের শুদ্ধতা নিরাপদ। কাজেই এই রাতের আহ্বানকে আমি শুধুমাত্র একটি সুখকর মুহূর্ত হিসেবে নয়, আপনার প্রতি আমার আনুগত্য স্বীকারের সুযোগ হিসেবে দেখছি। সিকান্দার সিমরানের কথায় আরও বেশি প্রীত হলেন। তিনি বুঝলেন এই বাইজি অতি সাধারণ কেউ নয়, সে জানে কিভাবে শব্দকে ব্যবহার করতে হয়। সিকান্দার ইশারায় সিমরানকে কাছে আসার আমন্ত্রণ জানালেন। সিমরান জড়তাবিহীন এগিয়ে গেল জমিদারের পানে। সে জানে জমিদারের সাথে রাত্রিযাপন তার প্রতিশোধের পথকে অতি সহজ করে তুলবে। এই দিনটির অপেক্ষা এসেছিল দীর্ঘকাল। সিমরানকে নিজের কোলের ওপর বসান নবাব সিকান্দার। লাজুক মুখটি জমিদারের বুকে লুকিয়ে ফেলার ভনিতা করে সিমরান। তার থুতনি আলগোছে ধরে সিকান্দার বলেন, এত সুন্দর নৃত্য রপ্ত করলেন কিভাবে? সিমরান সামান্য মুখ উঁচু করল। শব্দচয়নে বুদ্ধিদীপ্ত দৃঢ়তা মিশিয়ে নিমজ্জিত স্বরে বলল, হুজুরের দৃষ্টি তীক্ষ্ণ এবং সত্যসন্ধানী। এটি কেবল নৃত্য নয় হুজুর, আমার এই শিল্প মায়ের কাছ থেকে পাওয়া এক পবিত্র আমানত। আমি বিশ্বাস করি আপনার মতো মহৎ পৃষ্ঠপোষকই পারেন এই পবিত্র আমানতের শুদ্ধতাকে রক্ষা করতে। সিকান্দার মুগ্ধ হলেন। এই নারী অর্থ কিংবা বাহ্যিক সৌন্দর্যের কথা বলছে না, সে কথা বলছে ঐতিহ্য এবং বিশুদ্ধতার। এই উচ্চাকাঙ্ক্ষা সিকান্দারের সাম্রাজ্যবাদী মানসিকতাকে স্পর্শ করল।
শুদ্ধতা। সিকান্দার শতগত্তি করলেন, বললেন, আপনার নৃত্য যেন এক ঝলক বিশুদ্ধ বাতাস। আপনার এই আনুগত্য আমি কোনো দিন ভুলব না সিমরান। আলোচনা যখন থামল তখন বাইরে রাতের শেষ প্রহর। ঝাড়বাতির মোমগুলোর আলো প্রায় কমে এসেছে, যেন তাদের সময় প্রায় ফুরালো। সিকান্দার এবং সিমরান এক নিবিড় নৈকট্যে এলেন। সিমরানের কাছে এই রাতটি ছিল তার আত্মত্যাগ এবং উদ্দেশ্য হাসিলের প্রতি অঙ্গীকার, ঘটে যাওয়া এক গর্হিত অন্যায়ের বিরুদ্ধে প্রতিশোধের দৃঢ় সংকল্প। আর জমিদার সিকান্দার গজনবীর নিকট এক অমূল্য রত্নকে পরখ করে দেখবার মহা সুযোগ। শত শত মোমবাতির আলো যেন দেয়ালে আঁকল জমিদার এবং নবাগত বাইজির অতি আনন্দঘন মুহূর্তের ছবি। দুটো দেহ ছায়া যেন এক হয়ে গেছে, মেতে উঠেছে শারীরিক যুদ্ধে। সিমরানের সুখময় মৃদু আর্তনাদে বহুদিন পর দারুণভাবে জাগ্রত হল নবাব সিকান্দার গজনবীর খাস কামরা। রাতের শেষ প্রহর বিদায় জানালো। হালকা ভোরের আভা প্রকোষ্ঠের পর্দায় ছড়িয়ে পড়ল। ঝাড়বাতির মোমগুলো একেবারে নিভু নিভু। সিমরান তখন নবাব সিকান্দার গজনবীর লোমশ বুকে মুখ লুকিয়ে শুয়ে আছে। সিকান্দার তার লাজুকতা দেখে সামান্য হাসলেন। তিনি বড় তৃপ্ত আজ। সিমরানের ঘন কালো রেশমি চুলে হাত বুলিয়ে দিতে দিতে বললেন, সিমরান, আমি বহু বাইজি দেখেছি, কত রাত কাটিয়েছি এই খাস কামরায়, তার ইয়ত্তা নেই। কিন্তু আপনার মাঝে আমি যে তেজ এবং পবিত্রতা খুঁজে পেয়েছি তা বড়ই দুর্লভ। আপনি আমার মাহফিলের সবচেয়ে দামি রত্ন। আমি আপনার কাছে ঋণী থাকতে চাই না। বলুন, এই সহযোগিতার প্রতিদান হিসেবে আপনি কি চান? সিমরান সামান্য কৌতুক করে বলল, হুজুরের অতি বিচক্ষণ মন কি বলে তা জানতে ইচ্ছুক। সিকান্দার গালে মৃদু হাসি ঝুলিয়ে বললেন, আপনার মতো তুখর শিল্পী এবং বুদ্ধিদীপ্ত নারী ক্ষণস্থায়ী কিছু চাইবে না অবশ্যই। সিমরানের হৃদয়ের গোপন কোঠায় তখন তীব্র উল্লাস। সে এক মুহূর্তের বিলম্ব করল না। সিকান্দারের মুখের ওপর ঝুঁকে তার আসল দাবি পেশ করল। হুজুর, আপনার দয়া অপরিমেয়। আমি এবং আমার শিষ্যরা গজনবী জমিদার বাড়ির আশ্রিতা হতে চাই। অর্থ কিংবা গহনার প্রতি আমার চাহিদা অতি যৎসামান্য, নেই বললেই চলে। আমি চাই আমার শিল্প এবং আমার দলের জন্য আপনার মহল হোক একটি স্থায়ী ক্ষেত্র। স্থায়ী ক্ষেত্র? কৌতূহলী সিকান্দার বললেন, আপনি আমার প্রধান বাইজি হিসেবে সর্বশ্রেষ্ঠ সম্মান পাবেন, কথা দিচ্ছি। সিমরান মাথা নাড়ল, বলল, আমি শুধু প্রধান বাইজি হতে চাই না হুজুর, আমি আপনার গোটা বাইজি মহলের উস্তাদনী হতে চাই। আমার দলটির পাশাপাশি এই মহলের স্থায়ী দলটিরও দেখভাল করতে চাই, তাদের শুদ্ধ শিল্প শেখাতে চাই। প্রতিজ্ঞা করছি, গজনবী মহলের শিল্পের মান যেন জগৎ বিখ্যাত হয়, সেদিকে বিশেষ খেয়াল থাকবে আমার। সিমরানের এই চতুর কৌশল ধূর্ত সিকান্দারকেও দ্বিধায় ফেলল না, বরং তিনি মুগ্ধ হলেন। এই নারী ক্ষমতার কাঠামোতে উক্ত স্থান শুধুমাত্র নিজের জন্য পেতে চাইছে না, বরং এই মহলের শিল্পচর্চাকে আরও সমৃদ্ধ করতে চাইছে। এছাড়া সিমরানের আজকের পরিবেশনার পর এ নিয়ে কোনো দ্বিধা নেই যে সিমরানকে উস্তাদনী বানালে তার মাহফিলের অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ হবে আরও দৃঢ়, সাংস্কৃতিক মান হবে আরও উন্নত। তবুও ক্ষণিককাল নীরব রইলেন সিকান্দার। এরপর বললেন, আপনার কথা যুক্তিযুক্ত। আজ থেকে আপনি আমার দরবারের উস্তাদনী এবং আপনার দল আপনার সঙ্গেই থাকবে। আপনার ওপর বাইজি মহলের সার্বিক পরিচালনার ভার আমি অর্পণ করলাম। আশা করি আপনি সেই শুদ্ধতা রক্ষা করবেন যা আপনি দাবি করছেন। সিমরানের ওষ্ঠজোড়ায় চুমু খেয়ে সিকান্দার পালঙ্ক ছেগে উঠলেন। সিমরানও নিজের পোশাক পরিধান করল। সিকান্দার দাউদকে ডেকে পাঠালেন, হুকুম করলেন, দাউদ, সিমরান আজ থেকে আমার বাইজি মহলের উস্তাদনী। তার জন্য সবচেয়ে খাস কামরাটি প্রস্তুত করো। আজ থেকে সে এবং তার দল এখানেই থাকবে। মনে রেখো, সে আমার দরবারের শিল্পের অভিভাবক। তার মর্যাদা এবং নিরাপত্তা রক্ষায় যেন কোনো ত্রুটি না হয়। সিমরানের দুচোখ ভর্তি তখন কৃতজ্ঞতা। সেই কৃতজ্ঞতার আড়ালে অতি কৌশলে সে লুকিয়ে ফেলল বিজয়ের হাসি। এক রাতের বিনিময়েই সে তার লক্ষ্যের অতি সন্নিকটে। নতুন উস্তাদনী সিমরান খাস কামরা থেকে বেরিয়ে বাইজি মহলের দিকে রওনা হলো। তাকে অনুসরণ করল দুজন ব্যক্তিগত খিদমতগার। গজনবী জমিদার বাড়ির আঙিনায় আলস্য ঝেড়ে ভোরের আলো গাঢ় হয়ে নামছে। সিমরানের প্রতিটি পদক্ষেপে ছিল ক্ষমতার অহং। সিমরানের মুখের অর্ধচন্দ্র হাসি যেন নীরবে বলল, খেলা সবে শুরু। দীর্ঘ ২৫ বছর ধরে বাইজি মহলের উস্তাদনীর ভার সামলানো বিলকিস বানুর কক্ষে অচমকা সিমরানের আগমনের হেতু তিনি বুঝতে পারছেন না। হেমাঙ্গিনীর চোখে মুখেও রাজ্যের বিস্ময় এবং জিজ্ঞাসা। এই অসময়ে জমিদারের প্রধান খিদমতগার কেন বাইজি মহলের সবচেয়ে গুরুত্বপূর্ণ কামরার সামনে দাঁড়িয়ে আছে? তাদের বিস্ময়ের ঘোর কাটতে না কাটতেই দাউদ এগিয়ে এলো এবং মহলের সমস্ত বাইজিদের একত্রিত হওয়ার নির্দেশ দিল। মহল জুড়ে শুরু হলো ফিসফাস। কিছুক্ষণের মাঝে প্রায় সকল বাইজি বিলকিস বানুর বৃহৎ কামরায় জড়ো হলো। তাদের সকলের দৃষ্টি সিমরানের দিকে।
যার গায়ে তখনও লেগে আছে নবাবের একান্ত সান্নিধ্যের চিহ্ন। দাউদ অত্যন্ত গম্ভীর এবং স্পষ্ট স্বরে ঘোষণা করল, শুনুন বাইজি মহলের সকল সদস্য, হুজুর সিকান্দার গজনবীর নির্দেশে আপনাদের জানানো হচ্ছে যে আজ এই মুহূর্ত থেকে দিল্লি থেকে আগত বাইজি সিমরান এই বাইজি মহলের নতুন উস্তাদনী। তিনি শুধু এখানকার শিল্পচর্চার দেখভাল করবেন না, বরং এই মহলের সার্বিক পরিচালনার ভারও তার ওপর অর্পণ করা হলো। ঘোষণাটি যেন বজ্রপাতের মতো শোনাল। বিলকিস বানুর মুখ মুহূর্তেই বিবর্ণ হয়ে গেল। তার ২৫ বছরের বিশ্বস্ততার প্রতিদান এইভাবে দেওয়া হবে তা দুঃস্বপ্নেও ভাবেননি। হেমাঙ্গিনীর শরীরও শক্ত হয়ে গেল, অক্ষিজোড়া বিস্ফারিত হল। সিমরানের এই ক্ষমতা লাভ তার সন্দেহকে দ্বিগুণ করে তুলল। বিলকিস বানু ক্ষণিকের জন্য দ্বিধাগ্রস্ত হলেন বটে, পরক্ষণেই জমিদারি আমলের নিয়মের প্রতি শ্রদ্ধাশীল হয়ে একটি গভীর দীর্ঘশ্বাস ফেললেন। তিনি জানতেন নবাবের সিদ্ধান্তের বিরুদ্ধে একটি শব্দ উচ্চারণ করাও চরম বেয়াদবি, তিনি তা কোনোদিন করবেন না। অন্যান্য বাইজিদের মনের মাঝেও ক্ষণিকের জন্য উদ্বেগ উকি দিয়েছিল, তবে সে উদ্বেগ কাটতে সময় লাগল না। গতরাতের মাহফিলের কথা মনে পড়ল তাদের। সিমরানের নৃত্যশৈলী ছিল পুরনো ধাঁচের চেয়ে অনেক বেশি মনোমুগ্ধকর এবং নতুনত্বে মোড়ানো। মহলের বাইজিরা একে অপরের দিকে চাইল। তাদের চোখে মুখে ছিল নতুন নৃত্য শেখার প্রবল আগ্রহ। এতদিন তারা বিলকিস বানুর পুরনো ধাঁচের শিল্পকলা অনুসরণ করছিল, যা তাদের উন্নতির পথকে রুদ্ধ করে দিচ্ছিল। সিমরানের এই আগমন যেন তাদের নিকট শিল্পের মুক্ত গগনের মতো। একজন তরুণী বাইজি ফিসফিস করে বলল, গতরাতে নতুন উস্তাদনী যে নৃত্য পরিবেশন করেছিলেন তা শেখার জন্য আমি জীবনও দিতে রাজি। অন্য একজন মাথা ঝাড়ল, হুজুর ঠিক সিদ্ধান্তই নিয়েছেন। আমাদের মহলে এখন নতুন শিল্পের প্রয়োজন। এবার আমাদের শিল্প শুধু কয়েকটি এস্টেটে নয়, বরং জগৎজোড়া খ্যাতি পাবে। সিমরান বিজয়ীর বেশে সবার দিকে একবার তাকালো। বিলকিস বানু এগিয়ে এসে সিমরানের হাতে চাবির গোছা গুজে দিলেন। সিমরানের হাতে যেন চাবির গোছা ঝকমক করছিল। সে জানে তার আগমনে বিলকিস বানু এবং হেমাঙ্গিনী খুশি হয়নি, তবে এই মহলের অন্যান্য বাইজিরা সিমরানের উপস্থিতিতে পুলকিত। তারাই হবে সিমরানের কৌশলগত হাতিয়ার, তারাই হবে তার শক্তির মূল ভিত্তি। তখন পড়ন্ত বিকেল, গোধূলির আলো বহন করছে দিন ফোরানোর বার্তা। জমিদার সিকান্দার গজনবীর খাস কামরার ভেতরেও বিকেলের সেই ম্লান আলো ছড়িয়ে দিচ্ছে অজানা বিষণ্ণতা। কক্ষের পরিবেশ বেশ ভারী, যেন ভেতরের হাওয়াও জমিদারের উদ্বেগ ঠাহর করতে পেরেছে। জমিদার সিকান্দার গজনবী তার আরামদায়ক আসনে হেলান দিয়ে বসে আছেন, তার হাতে ধরা হুক্কার নল। তিনি যথেষ্ট ধীরে সুস্থে সুগন্ধি তামাকের ধোঁয়া ছাড়ছেন বটে, কিন্তু সেই ধোঁয়ার কুণ্ডলীও তার ভেতরে জমে থাকা গভীর দুশ্চিন্তাকে আড়াল করতে পারছে না কোনো ক্রমেই। তার চোখে মুখে স্পষ্ট ফুটে উঠেছে বংশের সম্মান রক্ষার আকাঙ্ক্ষা। বড় পুত্র তাইমুরকে নিয়ে সে বড় চিন্তায় আছে। তার ঠিক সামনে প্রায় 7 হাত দূরত্বে মাথা নুয়ে স্থির হয়ে দাঁড়িয়ে আছে তাইমুরের প্রধান খিদমতকার শোভন মির্জা। তার মুখমণ্ডল বিনয়ের প্রতিচ্ছবি সুস্পষ্ট, কিন্তু শরীরের ভঙ্গিতে মিশে আছে জড়তা। সে জড়তা বলে দিচ্ছে সে আজ কঠিন পরীক্ষার মুখোমুখি দাঁড়িয়ে। তার কাঁধের ওপর যে পাহাড় সমান বিশ্বস্ততার ভার, আর সেই ভার জমিদারের মুখপানে তাকে তাকাতে দিচ্ছে না। জমিদার নলের মুখ থেকে চোখ না সরিয়েই প্রশ্ন শুরু করলেন। তার কণ্ঠস্বর ধীর এবং শান্ত হলেও প্রতিটা শব্দে যেন এক গভীর প্রত্যাশার দেখা মিলল। মির্জা, এত দূরে দাঁড়িয়ে আছো কেন? কাছে এসো। শোভন মির্জা মাথা নিচু রেখেই সামান্য এগিয়ে গেল। সিকান্দার বললেন, তুমি তো আমার পুত্রের সবচেয়ে বিশ্বস্ত ছায়া, তার গত কয়েক রাতের হিসেবটা আমায় দাও দেখি। শোভন বিস্মিত দৃষ্টি মেলে এক মুহূর্তের জন্য তাকালো জমিদারের পানে, পরক্ষণেই মাথা নিচু করে ফেলল। তার মধ্যেকার দ্বন্দ্ব বুঝতে পারলেন জমিদার। বললেন, খোলাখুলি বলো মির্জা, আমার বড় পুত্র তাইমুর কি আগের মতো দাসী কিংবা শয্যাসঙ্গিনীকে তার কক্ষে তলব করছে? সত্যটা বলবে। শোভন মির্জা আরও খানিকটা মাথা নত করল। এই প্রশ্নের উত্তর দেওয়ার গুরুত্ব সে ভালো করেই জানে। সে বিনম্র কণ্ঠে দৃঢ়ভাবে উত্তর দিল, না হুজুর, গত কিছুদিন ধরে ছোট হুজুর কাউকে তার একান্ত কক্ষে নেননি। তিনি বেশিরভাগ রাত তার কক্ষের সাথে সংযুক্ত ছোট পাঠাগারটিতে কাটান। কখনো বা ছাদের বাগিচায় শীতল পাটি বিছিয়ে শুয়ে থাকেন, কিন্তু কোনো সঙ্গিনী তার সান্নিধ্যে আসেননি হুজুর। আমি শপথ করে বলছি, আপনার পুত্র তার কক্ষে একাকী ছিলেন। সিকান্দার গজনবীর ভ্রুযুগল মুহূর্তেই কুঞ্চিত হল। তিনি হুক্কাটি নামিয়ে রেখে আসনে সোজা হয়ে বসলেন। তার কণ্ঠস্বরে খানিকটা অবিশ্বাস আর হতাশার মিশেল। একজন তরুণ, যার রক্তে পুরুষোচিত তেজ আর নবাবী মেজাজ,
সে কিনা এই ভরা যৌবনে স্বাভাবিক আকাঙ্ক্ষা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। এ তো অস্বাভাবিক মির্জা। এর কারণ কি হতে পারে? তুমি তো তার একান্ত সঙ্গী। তুমি কি কিছু আজ করতে পারোনি? কোনো গোপন কথা, কোনো দৈহিক অসুস্থতা? মির্জার নীরবতা আরও দীর্ঘ হল। তার চোখ মেঝের দিকে স্থির। সে জানে এই নীরবতা জমিদারের কৌতূহলকে আরও উস্কে দেবে। কিন্তু তাইমুরের বর্তমান দুর্বল দিকটি, তার বর্তমান আবেগের কারণ জমিদারের সামনে প্রকাশ করলে তার বিশ্বস্ততার সঙ্গে চরম প্রতারণা করা হবে। চুপ কেন মির্জা? তুমি কি ভুলে গেছো তোমার জীবনের প্রতিটা নিঃশ্বাস এই পরিবারের প্রতি বিশ্বস্ততার জন্য উৎসর্গীকৃত? ভুলে যেও না, নীরবতা অনেক সময় মিথ্যার চেয়েও ভয়ঙ্কর। আমি যা জানতে চাইছি তার উত্তর দাও। তোমার এই নীরবতা কিসের প্রতীক? আনুগত্যের নাকি অন্য কিছু আড়াল করার? খানিকটা হুঙ্কার দিয়ে বলল জমিদার সিকান্দার গজনবী। মির্জার কণ্ঠস্বর এবার ক্ষীণ শোনাল। বলল, হুজুর, আমার সত্যি এমন কিছু জানা নেই। আমার চোখে পড়েনি। তিনি কেবল নিজের সাথে সময় কাটাচ্ছেন। সিকান্দার গজনবী এবার তার আসন ছেড়ে উঠে দাঁড়ালেন। তার সুঠাম দেহের ছায়া মির্জার উপর পড়ল। জমিদার তার দিকে এগিয়ে এলেন। না মির্জা, আমি তোমাকে বিশ্বাস করতে পারছি না। তাইমুর কখনো শান্ত থাকার মানুষ ছিল না। তার এই হঠাৎ নীরবতার পেছনে অবশ্যই কোনো গভীর কারণ আছে, যা তুমি আমাকে বলতে চাইছ না। এখন আমি সরাসরি জিজ্ঞাসা করছি, আমার পুত্রের এই অস্বাভাবিক অনীহার কারণ কি ওই বাইজি হেমাঙ্গিনী? বলো, সত্যটা স্বীকার করো। সিকান্দারের বজ্র কণ্ঠে মির্জার বুকের ভেতরটা কেঁপে উঠল। তার ভেতরের নীরব প্রতিরোধ ভেঙে যাওয়ার উপক্রম হলো। সে কি হেমাঙ্গিনীর সাথে দেখা করতে যায়? তুমি কি তাকে বাইজি মহলের আশেপাশে দেখেছ? শোভন এবারও নিরুত্তর। হেমাঙ্গিনীর সাথে তাইমুরের কি কোনো গভীর সম্পর্ক গড়ে উঠেছে? সে কি হেমাঙ্গিনীর সাথে কোনো একান্ত মুহূর্ত কাটিয়েছে? একবার শুধু মুখ ফুটে বলো মির্জা, তার চোখে তুমি হেমাঙ্গিনীর জন্য কিছুই দেখনি? এ তো অবিশ্বাস্য মির্জা। মির্জার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ার উপক্রম হলো। না সে মিথ্যা বলতে পারল, না সে তার মনিমের বিশ্বস্ততা ভাঙতে পারল। তার নীরবতাই যেন সকল উত্তর দিয়ে দিল। সিকান্দার গজনবীর গালে এবার শীতল হাসি ফুটে উঠল। তিনি হাসলেন বটে, তবে সে হাসি হতাশা আর ক্ষোভে ভরা। তিনি পায়চারি করতে করতে মির্জার কাছ থেকে দূরে সরে গেলেন। তোমার এই নীরবতা আমায় যা বোঝানোর তা বুঝিয়ে দিয়েছে মির্জা। এই মুহূর্তে তোমার মুখ থেকে আর কোনো শব্দ আমি শুনতে চাই না। তোমার বিশ্বস্ততার জন্য আমি কৃতজ্ঞ, কিন্তু এই বিশ্বস্ততা আমার বংশের মর্যাদার চাইতে বড় নয়। তুমি এখন যেতে পারো মির্জা। মির্জা নতজানু হয়ে অতি নিমজ্জিত স্বরে প্রায় ফিসফিস করে বলল, আপনার আদেশ শিরোধার্য হুজুর। সে দ্রুত জমিদারের প্রতি আনুগত্য জানিয়ে কক্ষ ত্যাগ করলেন। তার বুকে তখন এক গভীর ক্ষত। জমিদারের কাছে সত্য লোকানোর যন্ত্রণা এবং তাইমুরের গোপন কথা প্রকাশ না করার এক নৈতিক বিজয়। শোভান মির্জা বেরিয়ে যাওয়ার সাথে সাথেই জমিদার সিকান্দার গজনবী দাউদকে তলব করলেন। দাউদ ছুটে এলো। তার চোখে মুখে প্রশ্ন, দাউদ, আমার বড় পুত্র তার বাবার সম্মান ভুলুণ্ঠিত করছে। এক্ষুনি ব্যবস্থা করো, কোনো বিলম্ব নয়। এই অঞ্চলের সবচেয়ে প্রভাবশালী এবং খ্যাতিমান ব্যবসায়ীদের তুমি আমার দরবারে আমন্ত্রণ জানাবে। কাল যেন অবশ্যই তারা সপরিবারে আমার সাথে দেখা করে। তাদের কন্যাদের সম্পর্কেও গোপনে খোঁজ নেবে। আমি তাইমুরের বিবাহ দেব। দাউদ খানিকটা হতভম্ব হয়ে গেল। এই সিদ্ধান্ত যেন বিনা মেঘে বজ্রপাত। এত বড় পদক্ষেপ আর এত তড়িঘড়ি। হুজুর, আপনার আদেশ শিরোধার্য, তবে আমি একটি কথা মনে করিয়ে দিচ্ছি। আপনার ছোট পুত্র নাইমুর, আমাদের ছোট সাহেব, তিনি তো এখনও বিলেতে। তার পড়াশোনা শেষ হতে আরও 1 বছর বাকি। তার অবর্তমানে এত বড় অনুষ্ঠান সম্পন্ন করলে রীতিনীতির দিক থেকে কি ভালো দেখাবে? লোকে কি বলবে হুজুর? এটি কি তার প্রতি অবিচার হবে না? সিকান্দার গজনবী হাত তুলে দাউদকে থামিয়ে দিলেন। তার চোখ তখন জ্বলছে হতাশা এবং ক্রোধে। তিনি জানালা দিয়ে বাইরে তাকালেন। গোধূলির মায়াজাল থেকে এ ধরনী তখন মুক্ত। রাতের আধার জমিদার বাড়ির বিশাল চত্বর গ্রাস করতে শুরু করেছে। সেই অন্ধকার গ্রাস করল সিকান্দারের মুখটিকেও। তিনি বললেন, ভালো দেখাক বা না দেখাক দাউদ, আমার নিকট আর কোনো পথ খোলা নেই। পরিস্থিতি সামলাতে আমাকে এই সিদ্ধান্ত নিতে হচ্ছে। নাইমুরের কথা ভেবে পরে অনুশোচনা করার সময় এখন নেই। আমি তা করতেও চাই না। তাইমুর এখন যে পথের পথিক হতে চলেছে, তাতে আমার বংশের সম্মান ধূলিসাৎ হতে বেশি দিন সময় নেই। দাউদ তার মনিবের শঙ্কা বুঝতে পারলেন। সিকান্দার আরও বললেন, হেমাঙ্গিনী, ওই বাইজি আমাদের বংশের গায়ে কলঙ্ক লেপন করতে চলেছে। যদি তাইমুর বিবাহ না করে তবে সে লাগামহীন হয়ে যাবে। এই বিবাহই তাকে দায়িত্বশীল করে তুলবে। তাকে তার কর্তব্য, তার ভবিষ্যৎ পত্নী এবং তার পরিবার সম্পর্কে সচেতন করবে।
আমি আর অপেক্ষা করতে পারছি না। বাইজির প্রতি তার আসক্তি আর উদাসীনতা আমি আর সহ্য করতে পারছি না। কিছুই করার নেই দাউদ, এই মুহূর্তে এটাই আমার একমাত্র সমাধান। দাউদ মাথা নত করে বলল, হুজুর, আমি বুঝতে পারছি, কিন্তু বড় সাহেব যদি এই বিবাহে অনিচ্ছা প্রকাশ করেন, তিনি তো এমনিতেই একগুয়ে। যদি তিনি বিদ্রোহী হন? সিকান্দারের চোয়াল শক্ত হয়ে গেল। বিদ্রোহ? আশা করি তাইমুর ভুলে যায়নি সে জমিদারের বড় পুত্র। তার ইচ্ছার চেয়ে বংশের ঐতিহ্য বড়। আমার কথা তাকে মানতেই হবে। সে যদি বিদ্রোহ করে, তবে তাকে আমি আমার সমস্ত সম্পত্তি এবং বংশীয় অধিকার থেকে তাকে বঞ্চিত করব। আমি আমার বংশের সম্মান বিক্রি হতে দেব না দাউদ। কাল সকালের মাঝেই তুমি ব্যবসায়ীদের আমন্ত্রণ জানানোর ব্যবস্থা করো। দাউদ আর কোনো প্রশ্ন করার সাহস পেল না। সিকান্দারের কণ্ঠের দৃঢ়তা তার সিদ্ধান্ত সম্পর্কে আর কোনো সন্দেহ রাখেনি। সে মাথা নত করে আদেশ পালনের জন্য দ্রুত কক্ষ ত্যাগ করল। জমিদার সিকান্দার গজনবী এবার কক্ষে একা হয়ে গেলেন। তিনি জানালার বাইরে তাকিয়ে রইলেন। তার দৃষ্টিতে এখনও গভীর উদ্বেগ। তিনি নিজের মনেই বিড়বিড় করে বললেন, তাইমুর, তুমি আমাকে এই কঠিন পথ বেছে নিতে বাধ্য করলে। তোমার এই পরিণতির জন্য তুমি নিজেই দায়ী। জমিদার বাড়ির মাহফিলে আজ হেমাঙ্গিনীর দেখা মিলল না। আশেপাশে বিলকিস বানুও নেই, শুধুমাত্র সিমরান এসেছে তার দল নিয়ে। তাইমুরের বুকের ভেতরে এক চাপা অস্থিরতা শুরু হলো। হেমাঙ্গিনী কেন আসেনি? তার অনুপস্থিতি মেনে নিতে প্রচুর কষ্ট হলো জমিদার পুত্রের। গান বাজনার সুর, ঘুমুরের শব্দ, কোনো কিছুই যেন তার কানে পৌঁছল না। তাইমুরের মাহফিলে উপস্থিতি যেন নিছক এক প্রথা পালন। একসময় তিনি আর স্থির থাকতে পারলেন না। কোনো দিকে ভ্রুক্ষেপ না করে নিঃশব্দে মাহফিল ছেড়ে নিজের কক্ষের দিকে হাঁটতে শুরু করলেন। তাইমুর সোজা প্রবেশ করলেন তার ব্যক্তিগত পাঠাগারে। কক্ষটি নীরবতার এক অভয়ারণ্য। মেঝে থেকে ছাদ পর্যন্ত উঁচু কাঠের তাকে সাজানো শত শত চামড়ার মলাটের বই, পুরাতন পুঁথির গন্ধ আর তেলের প্রদীপের মৃদু আলো। এটি যেন তাইমুরের একান্ত আশ্রয়স্থল। তিনি তার প্রিয় মসনদের কাছে রাখা ছোট টেবিলটিতে বসলেন, কলম এবং দোয়াত নিলেন। মাহফিলের সেই অস্থিরতা আর হেমাঙ্গিনীর অনুপস্থিতির বেদনা তার হৃদয়ে এক কাব্যিক ঢেউ তুলল। নিবিষ্ঠ মনে তিনি হেমাঙ্গিনীর জন্য 4 লাইন কবিতা লিখলেন। তার লুকিয়ে রাখা আবেগ মুক্তি পেল কালির প্রতিটি অক্ষরে। কবিতা লেখা শেষ হতেই তাইমুর এই সিদ্ধান্তে উপনীত হল, হেমাঙ্গিনীকে তার একবার দেখতে যেতেই হবে। দেরি না করে অস্থির পদক্ষেপে তিনি বাইজি মহলের পানে অগ্রসর হলেন। বাইজি মহলের সামনে এসে তিনি নিজেকে কিছুটা সামলে নিলেন। কণ্ঠস্বরে দৃঢ়তা আনার চেষ্টা করলেন। প্রহরীদের আদেশ দিলেন, হেমাঙ্গিনীকে তলব করা হোক। কিছুক্ষণের মাঝেই অতি সাধারণ পোশাকে হেমাঙ্গিনী বেরিয়ে এলো মহলের ভেতর থেকে। সামনে দাঁড়ানো হেমাঙ্গিনীকে দেখে তাইমুর এক মুহূর্তের জন্য অপ্রস্তুত হয়ে গেলেন। তার বুক ধড়ফড় করে উঠল। তার নবাবী গাম্ভীর্যের বাঁধন যেন হেমাঙ্গিনীর পবিত্র সৌন্দর্য আর দুর্বলতার সামনে দুমড়ে মুচড়ে ভেঙে পড়ল। নিজেকে একটু সামলে নিয়ে তাইমুর উদ্বেগের স্বরে শুধালেন, আপনি আজ মাহফিলে আসেননি যে? কোনো সমস্যা? হেমাঙ্গিনীর দৃষ্টি মাটির দিকে আটকে রইল। সে এই প্রশ্নের উত্তর এড়িয়ে যেতে চাইল। সে জানে আজ তাকে মাহফিলে অন্তর্ভুক্ত না করার কারণ হল সিমরান এবং তার ব্যক্তিগত ঈর্ষা। কিন্তু তাইমুরের সামনে সে সত্যটা গোপন করল। আমায় ক্ষমা করবেন হুজুর, আজ আমার শরীরটা বিশেষ ভালো নয়, সামান্য অসুস্থ বোধ করছি। অসুস্থ? হেমাঙ্গিনীর মুখে এ কথাটি শুনে তাইমুরের অস্থিরতা যেন বৃদ্ধি পেল। তার সকল আভিজাত্য, সকল নবাবী চালচলন মুহূর্তের মাঝে উধাও হয়ে গেল। ফলাফল না ভেবেই তাইমুর হেমাঙ্গিনীর দিকে ঝুঁকেলেন, বললেন, অসুস্থ? কেন অসুস্থ হলেন? দাঁড়ান। তাইমুর কোনো আনুষ্ঠানিকতা কিংবা অনুমতির অপেক্ষা করলেন না আজ। খুব ধীরে তার হাত বাড়িয়ে দিলেন। তার আঙুলগুলো হেমাঙ্গিনীর কপাল স্পর্শ করল। প্রথম স্পর্শ। উক্ত মুহূর্তটি তাদের দুজনের মাঝেই ছড়িয়ে দিল প্রবল উত্তেজনা। শরীরে যেন প্রবাহিত হলো বিদ্যুৎ। তাইমুরের হাত সামান্য কেঁপে উঠল। কম্পিত হলো হেমাঙ্গিনীর গোটা দেহ। এ যেন এক অদ্ভুত শিহরণ জাগানো অনুভূতি। তবে এ কোনো কামুক স্পর্শ নয়, এ হলো নিখুঁত ভালোবাসার প্রথম অঙ্গীকার। হেমাঙ্গিনী চোখ বুজে ফেলল। তাইমুর দ্রুত হাত সরিয়ে নিলেন। তার মুখমণ্ডল লজ্জায় রক্তিম হল। তিনি নিজেকে শান্ত করার চেষ্টা করলেন। মাফ করবেন বাইজি সাহেবা, আমি দেখতে চাইছিলাম জ্বর আছে কিনা। যাই হোক, আপনি যেহেতু অসুস্থ, আমি বেশি সময় নেব না। তবে কি হুজুর? আমি আপনার জন্য একটি উপহার এনেছি। হেমাঙ্গিনী বিস্ময়ে মাথা তুলল। বিস্ফোরিত চোখে তার দিকে তাকিয়ে বলল, উপহার? কিসের উপহার হুজুর? তাইমুর মৃদু হাসলেন। তিনি পকেট থেকে ভাঁজ করা কাগজটি বের করলেন। মাথার উপরে তখন জল জল করছে লক্ষ তারকারাজি। সেই নভমণ্ডলের নিচে দাঁড়িয়ে তাইমুর নিজে রচিত কবিতাটি আবৃত্তি করলেন। সে আবৃত্তিতে বেরিয়ে এলো তার হৃদয়ের একান্ত অনুভূতি। শুনুন হেমাঙ্গিনী, নিষিদ্ধের এই নীরবতা সাক্ষী।
আপনার অভাবে আমার প্রাণ যে হয় বড়ই দুঃখী। আপনি ছাড়া শুধু মাহফিল নয়, সবই যেন অর্থহীন। অপূর্ণ এই চাঁদনি রাত, অপূর্ণ সব, দ্যুতিহীন। কবিতাটি শুনে হেমাঙ্গিনীর চোখ জোড়া মুহূর্তেই জলে ভরে এলো। এই উপহার হীরে মুক্তা খচিত নয়, বরং তাইমুরের অভ্যন্তরীণ গভীরতম আবেগ এবং প্রেমপূর্ণ স্বীকারোক্তি। উপহারের সজোরে বক্ষে আঘাত হানল তার। আমি এখন চলি বাইজি সাহেবা, আপনি বিশ্রাম নিন, দ্রুত সুস্থ হয়ে উঠুন, এই কামনা রইল। চলি। তাইমুর আর দাঁড়ালেন না, তিনি দ্রুত ফিরে গেলেন নিজ কক্ষে। তার হৃদয় তখন এক নতুন অব্যক্ত প্রেমে পরিপূর্ণ। যে আসনে শুধুমাত্র বিলকিস বানু দীর্ঘদিন রাজ করেছেন, সেই মসনদ দখল করে বসে আছে নতুন ক্ষমতাপ্রাপ্ত উস্তাদনি সিমরান। সেদিন থেকে তার চোখে শুধুমাত্র অহংকারের শীতল ঔদ্ধত্যের দেখা মিলছে। তার ঠিক সামনে মেঝেতে অপমানের ভারে নতমুখে বসে আছেন বিলকিস বানু। তার মুখের প্রতিটি রেখায় যেন জীবনের সমস্ত তিক্ত অভিজ্ঞতা ফুটে উঠেছে। সিমরান এক হাতে একটি রূপার পানপাত্র দোলাতে দোলাতে বিলকিস বানুর দিকে তাকালো। কণ্ঠস্বরে বিরক্তি আর কর্তৃত্বের এক শীতল মিশ্রণ নিয়ে বলল, কি হলো বিলকিস সাহেবা, এভাবে বসে আছেন কেন? একটু মাথা টিপে দিতে বললাম। এই যৎসামান্য সেবাটুকু করতে এত সময় নেবেন? বিলকিস বানু ধীরে ধীরে শ্বাস নিলেন। তার সারা জীবনের সম্মান, শিল্পের মর্যাদা সব যেন এই মুহূর্তে চূর্ণ করে দেওয়া হচ্ছে। তবুও তিনি নিজেকে শান্ত রাখার শেষ চেষ্টা করলেন। স্থির কণ্ঠে বললেন, উস্তাদনি, এত বছর আমার পায়ে কেবলমাত্র নূপুর আর হাতে বেজেছে তানপুরা। দাসীর কাজ করার অভ্যাস আমার নেই। আপনি এই বাইজি মহলের রানী, আপনার সেবার জন্য তো দাসদাসীর অভাব নেই। আমি... কথার সমাপ্তি ঘটানো হলো না বিলকিস বানুর। তার আগেই সিমরান খিলখিল করে হেসে উঠল। সে হাসি ভর্তি উপহাস আর তাচ্ছিল্য। আহা বিলকিস সাহেবা, এই মহলে কে দাসী আর কে উস্তাদনি, সেই হিসাবটা না হয় আমাকে কষতে দিন। শুনুন, এই মহলের দাসীরা অতি অল্প বয়স্কা, তারা আপনার মতো অভিজ্ঞ নয়। আপনি দীর্ঘ জীবন পার করা একজন মানুষ। আপনি যখন আমার সামান্য সেবা করবেন, তার মূল্যটাই হবে আলাদা। তাছাড়া মহলের উস্তাদনির সেবার সুযোগ পাওয়াও তো সৌভাগ্যের বিষয়। সিমরান পানপাত্রটি বিলকিস বানুর দিকে এগিয়ে দিল, বলল, নিন, আগে এই পাত্রটি সরিয়ে ওই টেবিলের ওপর রাখুন, তারপর আমার মাথা টিপে দিন। সন্ধ্যা থেকে মহলে ঘুঙুরের শব্দ বাজছে। এছাড়াও সব সামলে ভীষণ মাথা ধরেছে আমার। আপনার প্রবীণ হাতে তেল মালিশ পেলে মাথা ব্যথা কিছুটা লাঘব হবে, আরাম লাগবে। জলদি করুন। বিলকিস বানুর চোখ রাগে জ্বলে উঠল। বয়স কত হবে সিমরানের? 24 কিংবা 25? তার বয়সের তুলনায় সে নিতান্তই ছোট, অথচ সে কিনা সরাসরি তার সম্মানে আঘাত হানছে। তবুও এই মুহূর্তে তার কথা অমান্য করার কোনো উপায় নেই। বিলকিস ধীরে ধীরে পানপাত্রটি হাতে নিলেন, সরিয়ে টেবিলের একপাশে রাখলেন। ক্ষণিককাল সময় নিলেন। এরপর সিমরানের মাথার কাছে গিয়ে বসলেন। তার হাত কাঁপছিল, কিন্তু সেই কম্পন তিনি দমন করলেন। সিমরান চোখ বন্ধ করে আরামের ভান করল। দারুণ আরাম লাগছে বিলকিস সাহেবা। যদিও মনে হচ্ছে আপনি আমার ওপর কিছুটা রাগান্বিত, তবে সমস্যা নেই। আপনার রাগ আর ক্ষোভের উত্তাপটা আমার মাথার রগে রগে প্রবেশ করুক। সেই উত্তাপ আমাকে মনে করিয়ে দেবে আমার বর্তমান অবস্থান, কদিন আগে আমি কোথায় ছিলাম আর এখন কোথায় এসে পৌঁছেছি। বিলকিস বানু সিমরান করা সমস্ত অপমান নীরবে হজম করলেন। টু শব্দটি পর্যন্ত করলেন না। তবে তার মস্তিষ্ক নীরব রইল না। প্রতিবাদের স্ফুলিঙ্গ সেথায় জ্বলতে শুরু করেছে। খানিকক্ষণ এভাবে কেটে যাওয়ার পর সিমরান সহসা চোখ মেলল। তার কণ্ঠস্বর মুহূর্তেই শীতল এবং কঠিন হয়ে উঠল। শুনুন বিলকিস সাহেবা, আপনাকে আমার কিছু কথা বলার আছে, অতি জরুরি কথা। বিলকিস বানুর হাত থেমে গেল। তিনি প্রশ্নবোধক দৃষ্টিতে সিমরানের দিকে তাকালেন। কি বলছেন আপনি? বিলকিস বানু বিস্ময় ও ক্রোধে আসন ছেড়ে প্রায় উঠে দাঁড়ালেন। ভুলে যাবেন না উস্তাদনি, এই বাইজি মহলের অর্ধেক রীতিনীতি, অর্ধেক ইতিহাস আমার শিল্পে গাঁথা। আর হেমাঙ্গিনী, তার তো সবেমাত্র অভিষেক ঘটেছে। তার যাত্রা কেবল শুরু হলো। তাকে কিভাবে? সিমরান তাকে মাঝপথে থামিয়ে দিল তীব্র ব্যঙ্গাত্মক হাসিতে। থামুন থামুন, আপনি বোধহয় ভুলে গেছেন এই মহলের নতুন উস্তাদনি আমি। আমার উচ্চারিত প্রতিটি কথাই শেষ কথা। আর হ্যাঁ, হেমাঙ্গিনীর কথা বলছিলেন তাই না? কি এমন আহামরি বাইজি সে? তার মাঝে তো কোনো ভিন্নতা নেই, নৃত্যে কোনো আবেগ নেই, সেই কৌশল নেই যা এই মহলের পৃষ্ঠপোষকদের মুগ্ধ করতে পারে। তার শিল্প বড়ই একঘেয়ে বিলকিস বানু, ঠিক আপনার মতো। সিমরান সামান্য ঠোঁট বাঁকিয়ে বলল, সত্যি বলতে হেমাঙ্গিনীকে দেখে মনে হয় না সে আমার জটিল নৃত্যশৈলী বা সূক্ষ্ম কৌশলগুলো রপ্ত করতে পারবে। আপনাদের সেই পুরনো দিনের ধীর গতির সাদামাটা নাচের দিন এখন শেষ বিলকিস বানু। এখন দ্রুততা, নতুনত্ব আর শরীরী ভাষা চাই। আপনাদের দুজনকেই আমার আর প্রয়োজন নেই।
যান বিশ্রাম করুন, অবসর নিন, চিরদিনের জন্য। মাঝে মধ্যে আমার সেবা যত্ন করবেন, এতটুকুই। আপনাদের দুজনের জন্যই আমার দরবার বন্ধ। দরজার আড়াল থেকে এতক্ষণ সমস্ত অপমান নীরবে গায়ে মাখছিল হেমাঙ্গিনী। নিজেকে সামলে রেখেছিল অতি কষ্টে। এবার নিজেকে সংযত রাখতে ব্যর্থ হলো সে। তড়িৎ গতিতে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করল। তার চোখ জোড়া সরাসরি নিবদ্ধ হলো সিমরানের ওপর। আপনার কথাগুলো শেষ হয়েছে উস্তাদনি সিমরান, নাকি আরও কিছু বাকি আছে যা আমাকে শুনতে হবে? রাগে ফুঁসে উঠল হেমাঙ্গিনী। সিমরান হাসল। সে হাসি কোনো আতিথেয়তা ছিল না, ছিল কেবল শ্লেষ। হেমাঙ্গিনী, আপনার আগমনের সময়কালে একেবারে নিখুঁত। আমি তো সদ্য আপনার বিদায় বার্তাটিই পরিবেশন করলাম। তবে আপনার উচিত হয়নি দরজার আড়ালে আড়িপাতে কথা শোনা। শুনেছি শিল্পীরা নাকি চোরের মতো কাজ করেন না। তবে আপনার মাঝে এমন আচরণ কেন? উত্তরাধিকার সূত্রে পেয়েছেন নাকি? হেমাঙ্গিনীও ব্যঙ্গাত্মক হাসি দিল। সেও একই সুরে বলল, শিল্পীরা ছলনা করেন না। প্রশ্ন থেকেই যায়, আপনি এ কাজে এত পারদর্শী হলেন কিভাবে? সিমরান এবার ফোঁস করে উঠল। কঠিন গলায় জানতে চাইল, কি বলতে চাইছেন আপনি? আমি ছলনাময়ী? হেমাঙ্গিনী কিছু একটা বলতে যাচ্ছিল, তার আগেই বিলকিস বানু দ্রুত পরিস্থিতি সামলে নিলেন। তার গলায় ফিরে এলো প্রবীণ গুরুর তেজ। উস্তাদনি, আপনি ভুল ভাবছেন। হেমাঙ্গিনীকে আপনি কম প্রতিভাবান বলছেন। আপনি নিজেও জানেন এ মিথ্যা। হেমাঙ্গিনী এই মহলের সবচেয়ে তুখোর শিল্পী। তার নাচ এবং গানে যে গভীরতা মিশে আছে, যে আবেগ আছে, তা চিরস্থায়ী। আপনি হেমাঙ্গিনীকে সরাতে চাইছেন কারণ আপনি ভয় পেয়েছেন। আমি ভয় পেয়েছি? আমি? বিস্ময়ে ফেটে পড়ল সিমরান। বিলকিস বানু দৃঢ়তার সাথে উত্তর দিলেন, জি, ভয় পেয়েছেন। কারণ আপনি জানেন, আজ হোক বা কাল মাহফিলের অতিথিরা হেমাঙ্গিনীর শিল্পকেই বেশি ভালোবাসবে, কদর করবে। আপনি নিজের দল নিয়ে এই মহলে টিকে থাকার জন্য হেমাঙ্গিনীকে তাড়াতে চাইছেন। কক্ষটিতে পিনপত নীরবতা নেমে এলো। প্রথম অবস্থায় সিমরানের মুখ রাগে লাল বর্ণ ধারণ করল, কিন্তু দ্রুত সে নিজেকে সামলে নিল। তার মুখের সেই রাগ রূপান্তরিত হলো এক ভয়ঙ্কর তীক্ষ্ণ উপহাসে। ভয়াবহ অট্টহাসিতে ফেটে পড়ল সিমরান। ক্ষণিককাল পর হাসি থামিয়ে সিমরান বিলকিসের চোখে চোখ রাখল, শুধালো, তাই নাকি? ভয়? আর আমি? বিলকিস বানু, তোমার এই দুর্বল নির্ণয় শুনে হাসি পেল। আমি ভয় পেলে এমন সরাসরি বিতরণের ঘোষণা দিতাম না। সিমরান তার আসন থেকে বজ্রগতিতে উঠে দাঁড়ালো। সামান্য এগিয়ে এসে হেমাঙ্গিনী ও বিলকিস বানুর ঠিক মাঝখানে থামল। তার চোখে এখন স্পষ্ট সংপ্রশ্ন। বেশ, যদি এটাই আপনাদের ধারণা হয়, আপনারা যদি সত্যিই বিশ্বাস করেন যে তোমাদের শিল্পই সেরা, তবে একটা দ্বন্দ্ব হয়ে যাক, একটা প্রতিযোগিতা হোক, শিল্পে আর কলার বিচার হোক। হেমাঙ্গিনী ভ্রু কুচকাল, আগ্রহ লুকিয়ে জানতে চাইল, কিসের প্রতিযোগিতা? আগামী বৃহস্পতিবার রাতে গজনবী মাহফিলে, সিমরান ঘোষণা করল। যেহেতু স্বয়ং জমিদার, তার পুত্র এবং অন্যান্য সম্ভ্রান্ত অতিথিরা উপস্থিত থাকবেন, তাদের সামনেই হবে বিচার। সিমরান হাত দুটি প্রসারিত করল, নাটকীয় ভঙ্গি করে বলল, একদিকে থাকব আমি আর আমার দল, আর অন্যদিকে থাকবেন আপনি আর বিলকিস বানু। দেখা যাক অতিথিরা কাদের পরিবেশনায় বেশি মুগ্ধ হন। তাদের মুগ্ধতা বিচার করবে এই প্রতিযোগিতার ফলাফল। আর যদি আপনারা জিতেন। বিলকিস বানুর কপালে ভাঁজ পড়ল। তিনি আগ্রহ নিয়ে জানতে চাইলেন, তবে কি হবে? সিমরান চোখের পলক না ফেলে জবাব দিল, তবে আমি স্বেচ্ছায় এই উস্তাদনির পদ, এই মহলের চাবি আপনাকে ফিরিয়ে দেব। আপনার কর্তৃত্ব আপনি পুনরায় হাসিল করবেন। আমি স্বেচ্ছায় নিজেকে এক কোণে সরিয়ে নেব। আপনাদের শিল্পের মহত্বের সামনে আমার হার স্বীকার করব। সিমরানের কণ্ঠস্বর এবার সামান্য খাদে নেমে গেল। সে বলল, কিন্তু যদি আমি জিতি? সে ঝুঁকে হেমাঙ্গিনীর কানের কাছে ফিসফিস করে বলল, তবে এই মহল থেকে আপনাদের স্বেচ্ছায় চলে যেতে হবে। আপনাদের শিল্প, আপনাদের নাম সব আমি চিরতরে মুছে দেব। হেমাঙ্গিনী এক মুহূর্তেও না ভেবে মাথা উঁচু করে বলল, আপনার এই দ্বৈরথ আমরা গ্রহণ করছি উস্তাদনি। আপনি আপনার দল নিয়ে প্রস্তুত থাকবেন। সিমরান বিজয়ের হাসি হেসে ফিরে গেলেন তার আসনে। বললেন, সিদ্ধান্ত বৃহস্পতিবার রাতে নেওয়া যাবে হেমাঙ্গিনী। আপনারা আপাতত নিজেদের একঘেয়ে শিল্প চর্চা শুরু করুন। হাতে মাত্র 3 রাত সময় রয়েছে। হেমাঙ্গিনী ও বিলকিস বানু একে অপরের দিকে তাকালেন। তাদের চোখ মুখে ফুটে উঠেছে এক যুদ্ধের অঙ্গীকার। অপমানের বদলা নেবার ভার কাঁধে নিয়ে দুজনই প্রস্তুত হল এক চূড়ান্ত সংঘাতের জন্য।
জমিদার সিকান্দার গজনবীর নহবতখানা সংলগ্ন বারোয়ারি বৈঠকখানা তখন এক রাজকীয় উজ্জ্বল্যে ঝলমল করছিল। প্রকোষ্ঠের প্রতিটি কোণে যেন গজনবী বংশের সুদীর্ঘ ঐতিহ্য আর অবিচল ক্ষমতার প্রতিধ্বনি। মার্বেলে মোড়া মেঝে, পারস্যদেশীয় কার্পেট এবং সুউচ্চ ছাদ থেকে ঝোলানো ক্রিস্টালের ঝাড়লণ্ঠনগুলো দুপুরের পড়া রোদকেও বশীভূত করে রেখেছিল, সৃষ্টি করছিল আভিজাত্যপূর্ণ আলো। মসনদে আসীন জমিদার সিকান্দার গজনবী। আজ তার পরনে দামি মাসলিন, চোখে মুখে কঠোরতা বিরাজমান। তার ঠিক ডান পাশে বসে আছে তাইমুর। আজকের এই সাক্ষাতের গুরুত্ব বুঝতে পেরেই নীলকুঠির প্রধান প্রতিনিধি মিস্টার রবিনসন এবং তার চতুর বাঙালি সহকারী রামকমল রায় এসেছেন। রবিনসনের দীর্ঘ অনমনীয় ককেশীয় গড়ন এবং তার তীক্ষ্ণ নীল চোখের শীতল ঔদ্ধত্য যেন প্রকাশ করতে চাইছিল তার ক্ষমতা। তিনি নিজেকে এই অঞ্চলের প্রকৃত ক্ষমতাবর হিসাবেই দেখেন। রামকমল রায় বাঙালি হলেও প্রভুর প্রতি তার আনুগত্য ছিল দেখার মতন। সিকান্দার সৌজন্যমূলকভাবে রূপোর পাত্রে শীতল শরবত পরিবেশন করলেন, যদিও রবিনসন তাতে মনোযোগ দেননি। তার হাতে ছিল চামড়ায় মোড়া একটি মানচিত্র। রবিনসন ইংরেজিতে শুরু করলেন, মিস্টার গজনবী, আমরা আপনাকে স্বাগত জানাই। আমাদের আগমন সম্পূর্ণভাবে বাণিজ্যিক এবং উন্নয়নের উদ্দেশ্যে। আপনি নিশ্চয়ই অবগত আছেন 1840-এর পর নীল চাষ এখন বাংলা এবং বিহারের অর্থনীতির অক্ষদণ্ড। গঙ্গা অববাহিকার উর্বর ভূমিতে আমাদের বিনিয়োগের ফলে গোটা অঞ্চলের উন্নতি হচ্ছে। দেওয়ান রামকমল মৃদুস্বরে যোগ করলেন, হুজুর, ইংরেজ সাহেব বলতে চাইছেন যে আপনার এস্টেটের চারপাশের প্রতিটি তালুক এবং মাহালে নীল বোনা শুরু হয়ে গেছে। পাবনা, নদিয়া, যশোহর, যেদিকেই চোখ মেলবেন সর্বত্র নীলকরদের কুঠি স্থাপিত। মানচিত্রটা দেখুন মিস্টার গজনবী। রবিনসন মানচিত্রটি মেলে ধরলেন। আপনার গজনবী এস্টেটটি যেন এক বিচ্ছিন্ন ভূখণ্ড। আমরা চাই এই বিচ্ছিন্নতা দূর হোক। আমাদের বিশ্বাস এই অংশীদারিত্ব আপনার দরবারের জৌলস এবং প্রভাব বহুগুণ বাড়াবে। রাজস্বের প্রশ্ন আর অধিকারের দ্বন্দ্ব জাগ্রত হল সিকান্দারের মনে। তিনি ধীরে ধীরে পানপাত্রটি টেবিলের ওপর রাখলেন। সেই মৃদু শব্দ যেন কক্ষের নীরবতাকে আরও ভারী করে তুলল মুহূর্তেই। কণ্ঠে দৃঢ়তা রেখে সিকান্দার বললেন, জনাব, নজরানা কিংবা দাদনের লোভ এই গজনবী বংশকে প্রলুব্ধ করতে পারেনি কোনোদিন। আমার জৌলস এবং আমার রাজকোষের স্থায়িত্ব পুরোপুরিভাবে নির্ভর করে আমার প্রজার খাদ্যশস্যের প্রাচুর্যের ওপর। বলুন তো, আমার প্রজা যদি দুবেলা খেতে না পায় তবে তারা আমার খাজনা পরিশোধ করবে কি দিয়ে? তাইমুরও চুপ করে বসে রইলেন না। তারুণ্যের তীব্রতা এবং স্পষ্টবাদিতা মিশিয়ে নিজের বক্তব্য রাখলেন। পিতা ঠিক বলেছেন। মিস্টার রবিনসন, আমাদের এস্টেটের রাজস্ব নির্দিষ্ট সময়ে পূর্ণাঙ্গ রূপে আদায় হয়। এ বিষয় নিশ্চয়ই আপনার অজানা নয়। এর একমাত্র কারণ হলো আমাদের কৃষকেরা তাদের জমিতে ধান, গম এবং অন্যান্য শস্য ফলাতে পারে। বাংলার জমিদারি প্রথার মূল ভিত্তি হল এই রাজস্ব ব্যবস্থা। নীল চাষ শুরু হলে কৃষকেরা তাদের খাদ্যশস্যের জমিতে নীল ফলাতে বাধ্য হবে। ফলস্বরূপ খাদ্য সংকট তৈরি হবে। তারা খাজনা পরিশোধে ব্যর্থ হবে। এই ব্যবস্থা কি আমাদের জন্য আত্মহত্যার শামিল নয়? রবিনসন তৈমুরের এই সরাসরি হস্তক্ষেপে সামান্য বিরক্ত হলেন। তাকে কম বয়সী এবং অভিজ্ঞতাহীন মনে করলেন। বিষয়টি তার কথার মাঝে স্পষ্ট হয়ে উঠল। তিনি তাচ্ছিল্য সুরে বললেন, আপনি ব্যবসার জটিলতা বুঝতে পারছেন না। আমরা অবশ্যই তাদের অতিরিক্ত অর্থ দেব। তাছাড়া নীল চাষ খাদ্যশস্যের চেয়েও ঢের বেশি লাভজনক। আপনি কেন তুচ্ছ রাজস্ব নিয়ে এত চিন্তিত? তাইমুর হাসলেন, কিন্তু সেই হাসি ছিল তীব্র ব্যঙ্গাত্মক। তুচ্ছ রাজস্ব? মিস্টার রবিনসন, আমার বাবার জৌলস সেই রাজস্বের উপর নির্ভরশীল। আর আপনাদের সেই অতিরিক্ত অর্থ হল দাদনের ফাঁদ। আপনারা দাদন দেন কিন্তু উচ্চ হারে সুদ বসান। একবার নীল চাষ শুরু হলে সেই কৃষক বংশানুক্রমে আপনাদের দাসে পরিণত হয়। এ বিষয়ে আমি জ্ঞাত। আপনারা তাদের খাদ্যশস্যের জমিতে জোর করে নীল চাষ করান। যেহেতু অতি শীঘ্রই এই এস্টেটের দায়িত্ব আমাকে নিতে হবে, কাজেই উক্ত জুলমের পথ আমি উন্মুক্ত করতে পারি না। সিকান্দার গর্বিত দৃষ্টিতে আর চোখে পুত্রের দিকে তাকালেন। সন্তর্পণে স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তাইমুর তার বংশের ঐতিহ্য রক্ষা করতে প্রস্তুত। তিনি বললেন, এই গজনবী এস্টেট একটি ক্ষুদ্র স্বাধীন রাজ্য। এখানকার সুখ শান্তি রক্ষা করার দায়িত্ব আমার এবং আমার পুত্রের। রাজস্বের ক্ষতি মানে আমাদের ক্ষমতার ভিত্তি দুর্বল হওয়া। আমি আমার এস্টেটে অন্য কোনো কর্তৃত্ব বা আইনি জটিলতা চাই না। আমার এলাকায় একছত্র আধিপত্য আমার। এই চূড়ান্ত প্রত্যাখ্যান মেনে নিতে পারলেন না রবিনসন। সংঘাতে সূচনা টের পেলেন তিনি।
জমিদার এবং জমিদার পুত্র শুধুমাত্র অর্থ নিয়ে নয়, কর্তৃত্বের সার্বভৌমত্ব নিয়েও যথেষ্ট সচেতন। তিনি শেষ চেষ্টা করলেন। কথার সুরে বেজে উঠল রাজনৈতিক চাপ। ঠিক আছে মিস্টার গজনবী, যদি রাজস্বই আপনার চিন্তা হয় তবে আমরা চুক্তি করতে পারি। কেমন চুক্তি জানতে চাইলেন সিকান্দার। আমরা চুক্তি করব সরাসরি আপনার সঙ্গে, চাষিদের সাথে নয়। আমরা আপনাকে আইনগত সুরক্ষা দেব, যা আপনার প্রতিদ্বন্দ্বী জমিদারদের বিরুদ্ধেও কার্যকর হবে। আপনি বাংলার সবচেয়ে শক্তিশালী জমিদার হতে পারবেন আমাদের সহায়তায়। সিকান্দার এবার দৃঢ়ভাবে মাথা নাড়লেন। সামান্য হেসে বললেন, সুরক্ষা দেবার জন্য আমার পাইক বরকন্দাজ আছে জনাব। আমার এস্টেটে অন্য কোনো বাহিনীর প্রয়োজন নেই। সিকান্দার এবার সরাসরি রবিনসনের চোখে চোখ রাখলেন। বললেন, বরং আমি আপনাদের জন্য একটি বিকল্প প্রস্তাব দিচ্ছি। আমার এস্টেটে কিছু অংশে তুলা, রেশম বা পাট চাষ করাতে পারি, যা ব্রিটিশ বাণিজ্যের জন্যও লাভজনক হবে, কিন্তু নীল নয়। আমার 1 ইঞ্চি জমিও আমি নীল চাষের জন্য দেব না, এবং আমার এই সিদ্ধান্তই চূড়ান্ত। তাইমুর পিতার বক্তব্যকে আরও জোরালো করবার উদ্দেশ্যে বললেন, আমাদের সিদ্ধান্ত অপরিবর্তনীয় মিস্টার রবিনসন। আমরা আপনাদের বাণিজ্যিক সহযোগী হতে পারি, কিন্তু শাসন কার্যে কোনো অংশীদারিত্বে বিশ্বাসী নই। কাজেই আপনাদের এই অনুপ্রবেশের চেষ্টা পরবর্তীতে আমরা সহ্য করব না। রবিনসনের মুখ অপমানে ফ্যাকাশে হয়ে গেল। তার কর্তৃত্বকে এমন সরাসরি প্রত্যাখ্যান করার দুঃসাহস এর আগে কোনো জমিদার করেননি। তিনি ক্রুদ্ধ দৃষ্টিতে সিকান্দারের দিকে তাকালেন। আপনি আমাদের বিরুদ্ধাচরণ করার সিদ্ধান্ত নিলেন জমিদার? রবিনসনের কথাগুলো হুমকির ন্যায় শোনাল। মনে রাখবেন, স্বেচ্ছায় তৈরিকৃত এই বিচ্ছিন্ন নীতি আপনাদের জন্য রাজনৈতিক বিপদ ডেকে আনবে। এই এস্টেটকে চারপাশ হতে ঘিরে ফেলা কিন্তু আমাদের পক্ষে কঠিন কিছু নয়। আমরা চাইলেই আপনাদের রাজস্ব আদায় কঠিন করে তুলতে পারি। আইন আমাদের পক্ষে। তাইমুর তৎক্ষণাৎ দৃঢ় কণ্ঠে উত্তর দিল, আইন আপনাদের পক্ষে থাকতে পারে মিস্টার রবিনসন, কিন্তু আমার পিতা নবাব সিকান্দার গজনবী তার প্রজার পেটে লাথি মেরে নিজের কর্তৃত্ব জলাঞ্জলি দিয়ে কোনো চুক্তি করবেন না। বাণিজ্যের লোভ দেখিয়ে আমাদের স্বাধীনতাকে গ্রাস করতে পারবেন না। আজ থেকে, এই মুহূর্ত থেকে গজনবী এস্টেটের সীমা আপনাদের জন্য চিরতরে রুদ্ধ হল। আপনারা এখন আসতে পারেন। রবিনসন আর কোনো কথা বলল না। ক্রুদ্ধ দৃষ্টিতে একবার পিতা পুত্রের দিকে তাকিয়ে তার দেওয়ানকে নিয়ে দ্রুত বৈঠকখানা ত্যাগ করলেন। সিকান্দার পুনরায় আসন গ্রহণ করলেন। তাইমুর এবার আবেগাপ্লুত হয়ে উঠলেন। তার চোখে জন্ম নিল পিতার প্রতি গভীর শ্রদ্ধা এবং গর্ব। তিনি আবেগ ভরা কণ্ঠে বললেন, পিতা, আজ আপনি নীলকরদের সামনে যে সাহস দেখালেন তা সত্যিই অতুলনীয়। আমি গর্বিত যে গজনবী বংশের জমিদার এমন দূরদর্শী। আপনার দূরদর্শিতা কেবল আমাদের রাজস্ব রক্ষা করেনি, বরং বাংলার কৃষকের মর্যাদা রক্ষা করছে। আপনি প্রজাদের জীবন নিয়ে এত ভাবেন, এটিই আমাদের বংশের আসল জৌলুস। তাইমুরের চোখে মুখে ছিল তারুণ্যের নির্ভেজাল সারল্য। তিনি ভাবলেন, তার পিতার এই সিদ্ধান্ত শত শত লাঞ্ছিত কৃষকের প্রতি সহানুভূতি থেকে এসেছে। সিকান্দার তার পুত্রের প্রশংসা হাসি মুখে গ্রহণ করলেন। পুত্রের কাঁধে হাত রেখে বললেন, তুমি আমার যোগ্য উত্তরসূরি তাইমুর। তোমার এই চেতনা আমাকে ভরসা যোগায়। তবে সিকান্দারের অন্তর তখন ভিন্ন হিসাব কষছিল। পুত্রের সরলতা দেখে তিনি মনে মনে মৃদু হাসলেন। তাইমুর বোঝেনি, জমিদারি শাসনের মূল নীতি কখনো প্রজা সুবিধা কিংবা মানবতা হয় না, বরং এর মূল নীতি হল ক্ষমতা এবং স্থায়িত্ব। সিকান্দার নীল চাষ প্রত্যাখ্যানের মূল কারণ ছিল তার ব্যক্তিগত ক্ষমতা এবং জৌলুস হারানোর ভয়, প্রজাদের প্রতি প্রেম নয়। নীল চাষ শুরু হলে প্রজারা খাজনা দিতে পারত না, অথচ তার অফুরন্ত বিলাসবহুল জীবন নির্ভর করে নিয়মিত খাজনার উপর। রাজকোষ শূন্য হলে তার জৌলুস থাকবে না, অন্য জমিদারদের কাছে তার ক্ষমতা দুর্বল বলে গণ্য হবে। এছাড়া নীলকররা তাদের পাইক নিয়ে আসত, তারা অবশ্যই জমিদারের হুকুমের তোয়াক্কা করত না। সিকান্দার গজনবী তার রাজ্যে বংশের রক্ত ছাড়া অন্য কারোর আধিপত্য মেনে নিতে প্রস্তুত নন। নীলকরদের উপস্থিতি মানে তার একছত্র শাসনের উপর সরাসরি আঘাত। প্রজারা অনাহারে থাকুক কিংবা সুখে থাকুক, সে বিষয়ে সিকান্দার কখনোই বিশেষ চিন্তিত ছিলেন না। তার একমাত্র চিন্তা ছিল ক্ষমতা যেন কোনো বিদেশির হাতে ক্ষুণ্ণ না হয়। সিকান্দার আলতো করে তাইমুরের হাত ধরলেন, বললেন, তাইমুর, তুমি ভাবি জমিদার। মনে রাখবে, একজন জমিদারের প্রথম দায়িত্ব হল তার গৌরব এবং ক্ষমতা রক্ষা করা। সেই ক্ষমতা রক্ষা করতে গিয়ে যদি প্রজাদের ভালো হয় তবে তা উপস্থিত বুদ্ধির ফল, কিন্তু ক্ষমতাই হল প্রথম ধর্ম। কথাগুলো বলে সিকান্দার সামান্য হাসলেন। তিনি জানতেন তাইমুর এই গভীর রাজনৈতিক কৌশল এক্ষুনি বুঝবেন না।
শাসনের ভার কাঁধে পড়লে ধীরে ধীরে সবটা আয়ত্ত করে ফেলবেন তিনি। তাইমুর, আগামীকাল এই এস্টেটের সকল খ্যাতিমান ব্যবসায়ীরা আমাদের জমিদার বাড়িতে আসবেন। এর পেছনে বিশেষ কোনো কারণ আছে পিতা? আছে, এ সম্পর্কে তোমায় আগামীকাল অবগত করা হবে। আজকের দিনটি বেশ কঠিন ছিল। যাও, তুমি নিজ কক্ষে যেয়ে বিশ্রাম নাও। তাইমুর মাথা নত করে বৈঠকখানা প্রস্থান করলেন। সিকান্দার একা বসে রইলেন, পানপাত্রটি হাতে তুলে নিলেন। তার মনে কোনো দ্বিধা ছিল না। নিজের স্বার্থ এবং জৌলুস বজায় রাখার জন্যই তিনি নীলকরদের বিরুদ্ধে গিয়েছেন। অন্য সব কারণ কেবলই কূটনৈতিক আবরণ মাত্র। নিস্তব্ধ রাত, বাইজি মহলের বারান্দা জুড়ে যেন চাপা দীর্ঘশ্বাসের আবহ। কৃষ্ণপক্ষের চাঁদ আজ বড় কৃপণ, সামান্য আলো সে ছড়ায়নি। শুধু সুউচ্চ দেওয়ালের ওপার হতে প্রহরীর হাঁক আর শেয়ালের ডাক ভেসে আসছে। সেই শব্দই যেন জানা দিচ্ছে রাতের গভীরতা। হেমাঙ্গিনী তার কক্ষের লাগানো বারান্দার ঠান্ডা মেঝেতে চুপচাপ বসেছিল। সিল্কের ওড়নাটি আলগাভাবে তার কাঁধ থেকে মেঝেতে লুটিয়ে পড়েছে। তার শরীর স্থির থাকলেও মস্তিষ্কের ভেতরে হাজারো চিন্তার ঘূর্ণিপাক চলছে। বাইরের পরিবেশ শীতল হলেও তার কপালে জমেছিল সূক্ষ্ম ঘামের বিন্দু। আর মাত্র 2 রাত, তারপরই গজনবী মাহফিলে সেই চূড়ান্ত দৈরথ্য। সিমরনের চোখে সে যে উপহাস দেখেছিল তা যেন এখনও তার রক্ত গরম করে দিচ্ছে, আগুন ধরিয়ে দিচ্ছে সর্বস্থানে। বিলকিস বানুর প্রতি সিমরনের অসম্মান, তার নিজের শিল্পের প্রতি তাচ্ছিল্য, সব কিছু মিলিয়ে অভ্যন্তরে এক কঠিন সংকল্প তৈরি হলেও তার মন আজ বড় দুর্বল। হেমাঙ্গিনী চোখ বন্ধ করল। মানসচক্ষে ভেসে উঠল সিমরনের দ্রুত গতি, শরীরী ভাষার সেই জটিল নৃত্যশৈলী। সিমরন প্রতিটি পদক্ষেপে যেন এক বিদ্যুতের ঝলক। তার নাচে আছে নতুনত্বের উন্মাদনা, যা আজকের পৃষ্ঠপোষকেরা খুঁজে বেড়ায়। তারপরই হেমাঙ্গিনীর মনে এলো নিজের নাচ। সে বিড়বিড় করে বলল, আমার নৃত্য বড়ই একঘেয়ে। সিমরন ভুল কিছু বলেনি। সিমরানের কথাগুলো বিষাক্ত তীরের মতো তার বুকে বিঁধেছিল বটে, তবে সে জানে এই অপবাদ পুরোপুরি মিথ্যা নয়। দীর্ঘদিন ধরে সে উস্তাদ বিলকিস বানুর কাছ থেকে ঠুমরি ঘরানার শিক্ষা পেয়েছে, যেখানে আবেগ, ভঙ্গি ও সূক্ষ্মতা প্রধান। বিলকিস বানুর নৃত্য নিঃসন্দেহে দীর্ঘ প্রস্তুতি আর গভীর সাধনার ফল। তবে সময়ের সঙ্গে সঙ্গে বাইজি মহলের দর্শক বদলেছে। তাদের রুচি দ্রুত ও চটকদার শিল্পের দিকে ঝুঁকেছে। হেমাঙ্গিনীর নাচে যে গভীরতা আছে তা ধৈর্যশীল দর্শকের জন্য, কিন্তু গজনবী মাহফিলের ধনী পৃষ্ঠপোষকেরা এখন আর অপেক্ষা করতে রাজি নন। তারা চান দ্রুত বিনোদন। হেমাঙ্গিনী পুনরায় ফিসফিস করে বলে উঠল, আমি পারবো না ওনাকে হারাতে, কোনো দিন পারবো না। নিজের ভেতরের এই দ্বিধা তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। সিমরানকে টেক্কা দেওয়ার মতো নতুন কোনো নৃত্য তার জানা নেই। হেমাঙ্গিনীর পাশেই পড়েছিল এক জোড়া নূপুর। ধীরে ধীরে সেই নূপুর জোড়া হাতে নিল হেমাঙ্গিনী। ধাতব ঠান্ডা স্পর্শ। এই নূপুর কত শত জলসায় বেজেছে, কিন্তু আজ মনে হচ্ছে এর আয়ু বোধহয় ফুরিয়ে এসেছে। আমি হেরে যাব, আর হারলে শুধু আমার নয়, বিলকিস খালার জীবন, তার সবটুকু সম্মান শেষ হয়ে যাবে। উস্তাদনির পদ ফিরে পাওয়ার আর কোনো পথ খোলা থাকবে না। এ পদে রাজত্ব পড়বে এক অহংকারী অল্প বয়স্কা যুবতী। ঠিক এমন সময় কক্ষের ভেতর দিক থেকে মৃদু পদধ্বনি শোনা গেল। হেমাঙ্গিনী দ্রুত নিজেকে গুছিয়ে নিল। দরজায় মৃদু কড়াঘাতের পর বিলকিস বানু কক্ষের ভেতরে প্রবেশ করলেন। প্রবীণ শিল্পীর মুখে ক্লান্তি থাকলেও চোখে দৃঢ় প্রত্যয়ের অভাব ছিল না। বিলকিস বানু বারান্দার কাছে এসে দাঁড়ালেন। শান্ত স্বরে জানতে চাইলেন, এত রাতে এখানে একা কেন বেটি, ঘুমাসনি? হেমাঙ্গিনী উঠে দাঁড়িয়ে মাথা নত করল। বলল, ঘুম আসছে না খালা। ওই সিমরানের কথা ভেবে চিন্তা করছিস? কিচ্ছু হবে না বেটি, তুই হলো এই মহলের চাঁদ। চাঁদকে হারানো এত সহজ? হেমাঙ্গিনী কণ্ঠে তীব্র হতাশা মিশিয়ে বলল, খালা, আমি জানি তুমি আমাকে সাহস দিতে এসেছ, কিন্তু মিথ্যে সান্ত্বনা দিয়ে কি লাভ বলো? তুমি নিজের চোখেই দেখেছ সে কি ধরনের নৃত্য পরিবেশন করে। আমি আমার জীবনের সবটুকু দিয়ে নাচ শিখলেও আমার এই ধীর গতির নৃত্য দিয়ে ওই নতুন ধারার চটকদারিকে হারাতে পারবো না। বিলকিস বানু ধীর পায়ে এগিয়ে এসে হেমাঙ্গিনীর পাশে বসলেন। তার হাত ধরে আলতো চাপ দিলেন। তিনি ধীরে কণ্ঠে বললেন, আমার দিকে তাকা হেমা, তোর এই দুশ্চিন্তা আমি বুঝতে পারছি। হ্যাঁ, সিমরানের নাচে গতি আছে, শরীরী প্রদর্শন আছে,
কিন্তু তার নাচে প্রাণ নেই রে বেটি। তার নাচ শুধু চোখের ক্ষুধা মেটায়, আত্মার ক্ষুধা নয়। হেমাঙ্গিনী মাথা নিচু করে উত্তর দিল, কিন্তু খালা, মাহফিলের সকলে চোখের ক্ষুধা মেটাতেই কি বেশি আগ্রহী নয়? আমার মায়ের নিত্যবিন্যাস ছিল আমার শেষ ভরসা, কিন্তু সিমরান তো আমার শেষ ভরসাটুকুও কেড়ে নিয়েছে। তাকে টেক্কা দেওয়ার মতো আর কোনো অস্ত্র আমার কাছে নেই। হার স্বীকার করে নেওয়াই বরং উত্তম। হেমাঙ্গিনীর কণ্ঠে হতাশা আর যন্ত্রণা। এই প্রথম সে গুরুর সামনে প্রকাশ করল নিজের অসহায়তা। বিলকিস বানুর চোখে এক ঝলক আগুন জ্বলে উঠল। তিনি মৃদু হাসলেন। সে হাসিতে ছিল গভীর স্নেহ এবং কিছুটা মৃদু বকুনি। তুই এ কথা কিভাবে বলতে পারলি? বিলকিস প্রায় ধমকের সুরে বললেন, ভুলে যাস না, তুই জন্মসূত্রে বাইজি, তুই একজন জাত শিল্পী। তিনি হেমাঙ্গিনীর দিকে সামান্য ঝুঁকে আসলেন, দৃঢ় কণ্ঠে বললেন, শোন, একজন সত্যিকারের শিল্পীর অস্ত্র কখনো পুরনো হয় না। তোর মায়ের নৃত্য ছিল তোর প্রথম অস্ত্র। সেই অস্ত্রকে ষাঁড় দিয়ে এখন তোর নিজস্ব অস্ত্র তৈরি করতে হবে। তুই কেন ভাবছিস যে তোকে সিমরানের মতোই নাচতে হবে? না হেমাঙ্গিনী, তোর শক্তি তোর আবেগে, তোর ভঙ্গিমায়। তোকে দ্রুততা আর চটকদারিকে হারাতে হবে গভীরতা আর নতুনত্বের সংমিশ্রণে। হেমাঙ্গিনীর চোখ উজ্জ্বল হয়ে উঠল। তোমার মায়ের যেমন নিজস্ব নৃত্যবিন্যাস ছিল, তোরও থাকতে পারে বেটি। বিলকিস বানু তার শিষ্যার মাঝে প্রেরণা যোগাতে লাগলেন। এই প্রতিযোগিতায় জেতার জন্য তোর এখন চাই হেমাঙ্গিনীর আপন শৈলী, এমন কিছু যা তারা আগে কখনো দেখেনি, এমন কিছু যা একই সঙ্গে তোর ঠুমরি নৃত্যের গভীরতা বজায় রাখবে, আবার বর্তমান সময়ের দ্রুততাকে অস্বীকার করবে না কোনো ক্রমেই। বিলকিস বানু দেয়াল থেকে লণ্ঠন নিজের হাতে নিলেন, হেমাঙ্গিনীর মুখের সামনে ধরলেন। হলুদ আলোয় হেমাঙ্গিনীর মুখে নতুন করে সংকল্পের রেখা ফুটে উঠল। তিনি বললেন, মাত্র 2 রাত, এর মাঝেই তোর মস্তিষ্কে আগুনের মতো প্রতিবাদের স্ফুলিঙ্গ জ্বলে উঠতে হবে। সেই স্ফুলিঙ্গকে দিয়ে তৈরি করতে হবে এমন এক নৃত্যবিন্যাস যা সিমরানের অহংকারকে চিরতরে চূর্ণ করে দেবে। হেমাঙ্গিনীর মন থেকে দ্বিধার ঘন কালো মেঘ ধীরে ধীরে সরে যেতে লাগল। তার ভেতরের শিল্পী সত্তা জাগ্রত হতে লাগল। সে দ্রুত বিলকিস বানুর হাত ধরে বলল, খালা, কেমন হবে সেই নৃত্য? আমি কোথা থেকে শুরু করব? প্রবীণ গুরু মৃদু হেসে উত্তর দিলেন, শুরু করবি তোর পায়ের নুপুর থেকে। এখন থেকে তোর ঘুঙুরের শব্দ যেন না থামে। তোর মন যা বলবে, তোর আত্মা যা প্রকাশ করতে চাইবে, তাই হবে তোমার আপন নৃত্যবিন্যাস। হেমাঙ্গিনী বুক ভরে শ্বাস নিয়ে মাথা নাড়ল। তার চোখে এখন আর হতাশা নয়, জ্বলছে এক অদম্য যুদ্ধের অঙ্গীকার। তার মস্তিষ্কও নীরব নয়, সেখানে শুধুমাত্র প্রতিবাদের স্ফুলিঙ্গ নয়, এখন যেন নতুন সৃষ্টির উন্মাদনা শুরু হয়ে গেছে। পরের দিন সকালে গজনবী এস্টেটে বিরাজ করছিল এক ভিন্ন মেজাজ। অতি বিলাসবহুল বৈঠকখানাটি পুনরায় নতুন করে সাজানো হয়েছে। রূপোর কারুকাজ করা হুক্কাগুলো সেজিছে সুগন্ধি গোলাপ জল দিয়ে, আর বারান্দার থোকায় থোকায় রাখা সুগন্ধি ধূপের ধোঁয়া তৈরি করেছে আভিজাত্যের এক ভারী আবহ। বেলা দ্বীপ্রহরে জমিদার বাড়ির বৈঠকখানায় সমবেত হলেন এই অঞ্চলের সকল বিত্তশালী মহাজন এবং ব্যবসায়ীরা। তবে সিকান্দার গজনবীর তাদের সহিত আলোচনার মূল বিষয়বস্তু আজ বাণিজ্য ছিল না। মোট 15 জন ধনাঢ্য ব্যক্তি গজনবী মহলের বৈঠকখানায় আসন গ্রহণ করেছেন। এদের অধিকাংশই এস্টেটের বড় কারবারি এবং সুদের মহাজন। খাজনার পাশাপাশি তাদের বিপুল পুঁজির ওপরও নির্ভর করে এই অঞ্চলের অর্থনীতি। সকলেরই পরনে বহুমূল্য পাঞ্জাবি, হাতে রয়েছে ছড়ি। তবে তারাও কিঞ্চিত আঁচ করতে পেরেছেন আজ তাদের আগমন শুধুমাত্র ব্যবসায়িক স্বার্থে নয়। সিকান্দারের এই নিমন্ত্রণপত্র যেন অন্য কোনো ঘটনার ইঙ্গিত দিচ্ছিল। তারা বসে আছেন মনের মাঝে এক চাপা উত্তেজনা নিয়ে। নবাব সিকান্দার গজনবী বৈঠকখানায় প্রবেশ করা মাত্র সকলে দাঁড়িয়ে গেলেন। তিনি মুখে গাম্ভীর্য ফুটিয়ে ধীরে সুস্থে মাসনদের ওপর আয়েশ করে বসলেন। তাকে পুরোটা সময় অনুসরণ করলেন তাইমুর। তিনিও পিতার পাশে নিজের স্থান পাকাপোক্ত করে নিলেন। একে একে সকল ব্যবসায়ী এবং মহাজনেরা সিকান্দার এবং তার বড় পুত্রের সামনে গিয়ে প্রথা অনুযায়ী কদমবুসি করলেন। পিতার মতন তাইমুরও তাদের অভিবাদন গ্রহণ করলেন। তিনি লক্ষ্য করলেন সকল ব্যবসায়ীদের চোখে মুখে বিরাজমান এক মিশ্র অনুভূতির ছাপ। তবে সকলের মাঝে যে বিষয়টির সাদৃশ্য খুঁজে পাওয়া যাচ্ছে তা হল লোভ। প্রবল ক্ষমতাধর জমিদারের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করবার লোভ।
সিকান্দার গজনবী তার শান্ত গলায় খানিকটা কর্তৃত্ব মিশিয়ে শুরু করলেন, আশা করি আপনারা সবাই জেনে গেছেন, গতকাল এ বাড়িতে নীলকুঠির প্রধান প্রতিনিধি মিস্টার রবিনসন এবং তার সহকারী রামকমল রায়ের পদধূলি পড়েছিল। তারা চেয়েছিলেন নীল চাষের মাধ্যমে আমাদের জমিতে আধিপত্য বিস্তার করতে। আমি তাকে স্পষ্ট জানিয়ে দিয়েছি, গজনবী এস্টেট কারো ভাগিদারিত্বে বিশ্বাসী নয়। আমাদের জমিতে কি ফলবে সে সিদ্ধান্ত কেবলমাত্র আমাদেরই। উপস্থিত সকলে উচ্চস্বরে সিকান্দারের দূরদর্শিতার প্রশংসা করলেন। রেশমের কারবারি বশির উদ্দিন সামান্য ঝুঁকে মাথা নত করে বললেন, হুজুর, আপনি যা করেছেন তা আমাদের মতো সাধারণ ব্যবসায়ীদের কাছে অভূতপূর্ব সাহস। আপনি আমাদের মান বাঁচিয়েছেন। সিকান্দার সামান্য হাসলেন। তার হাসিতে ছিল তীক্ষ্ণ এবং নিরাবেগের ঝলক। তিনি বললেন, সাহস নয় বশির, এটাই নীতি। এস্টেটের জৌলুস এবং তার অর্থনৈতিক প্রবাহ রক্ষা করাই আমার প্রথম ধর্ম, আর এই ধর্মের পথে বাধা সৃষ্টিকারী যেই হোক না কেন তাকে দূরে সরিয়ে দিতে হবে। সিকান্দার একটু থামলেন, কিছুক্ষণ দম নিলেন, তারপর বললেন, কিন্তু আমি জানি শুধু নীলকরদের দূরে সরালেই চলবে না। এই এস্টেটের স্থিতিশীলতা রক্ষা করতে হলে এর ক্ষমতার ভিত্তিকে আরও মজবুত করতে হবে, বিশেষ করে এই সময়। উপস্থিত সকলে কৌতূহলী হয়ে একে অপরের দিকে তাকালেন। এইবার সিকান্দার তার প্রধান উদ্দেশ্যকে সকলের সামনে উন্মুক্ত করে দিলেন। তিনি তার বড় পুত্র তাইমুরের দিকে ইশারা করলেন। আপনারা সবাই নবাব তাইমুর গজনবীকে চেনেন। সে আমার রক্ত, এই বংশের যোগ্য উত্তরসূরি। সে শুধু আমার রক্তের উত্তরাধিকারী নয়, সে এই গজনবী এস্টেটের ভাবী জমিদার। তাইমুর উঠে দাঁড়ালেন, সকলকে অভিবাদন জানালেন। তার চোখে জলজল করছিল তারুণ্য। তিনি ভাবলেন হয়তো তার পিতা এবার তাকে নতুন কোনো বাণিজ্যিক চুক্তির দায়িত্ব দেবেন। কিন্তু সিকান্দার যা বললেন তা যেন তাইমুরের মাথায় পড়ল বজ্রপাতের ন্যায়। সিকান্দার কণ্ঠস্বর আরও গম্ভীর করে বললেন, আমি বয়সের ভার অনুভব করছি, তাই স্থির করেছি গজনবী এস্টেটের ক্ষমতা হস্তান্তরের সময় সমাগত। কিন্তু ক্ষমতা হস্তান্তরের আগে এই এস্টেটকে সুরক্ষিত রাখা এবং এর ভিত্তি মজবুত করাও আমার দায়িত্ব। সিকান্দার গজনবী দায়িত্ব এড়ায় না। তিনি তাইমুরের কাঁধে আলগোছে হাত রাখলেন। সেই হাত রাখার ভঙ্গিতে কোনো স্নেহ ছিল না, ছিল শুধুমাত্র নিখাদ কর্তৃত্বের প্রতীক। আজ আমি আপনাদের সকলের সামনে এক বিশেষ ঘোষণা করতে চাই। আমি স্থির করেছি আগামী 1 মাসের মাঝেই নবাব তাইমুর গজনবীর বিবাহের সকল প্রস্তুতি শুরু হবে। তার বিবাহ সম্পন্ন হলেই আমি আনুষ্ঠানিকভাবে তাকে জমিদারের মর্যাদা দেব, এই এস্টেটের সম্পূর্ণ দায়িত্ব তুলে দেব। ব্যবসায়ীদের মাঝে লুকানো চাপা উত্তেজনা এবার চেহারায় দৃশ্যমান হতে লাগল। সকলেই ভাবলেন সিকান্দার হয়তো কোনো দূরবর্তী শক্তিশালী জমিদার কন্যাকে পুত্রবধূ করবেন। কিন্তু সিকান্দার এবার সরাসরি উপস্থিত ব্যক্তিদের দিকে তাকালেন, বললেন, আপনারা সকলেই এই এস্টেটের স্তম্ভ। আপনারা আপনাদের জীবন দিয়ে এই এস্টেটের বাণিজ্যকে বাঁচিয়ে রেখেছেন। আপনাদের অর্থই আমাদের রাজকোষকে পূর্ণ করে। তাই আমি বিশ্বাস করি এই এস্টেটের ভবিষ্যতের বেগম সাহেবা বাইরে থেকে আসবে না। সিকান্দার তার কণ্ঠস্বর সামান্য খাদে নামিয়ে বললেন, সে আসবে আপনাদের কোনো একজনের ঘর থেকে। বৈঠকখানা জুড়ে নেমে এলো পিন পতন নীরবতা। 15 জন মহাজনের চোখ তখন চকচক করছে। তাদের কন্যাদের মধ্যে থেকে একজন হবেন গজনবী এস্টেটের ভাবী নবাব পত্নী। এটি কেবলমাত্র সম্মানের বিষয় নয়, বরং এলাকার ক্ষমতা এবং অর্থের ওপর নিরঙ্কুশ নিয়ন্ত্রণ পাওয়ার সুবর্ণ সুযোগ। সিকান্দার তার কথা শেষ করলেন এই বলে, আপনাদের এখানে উপস্থিত সকলেরই বিবাহ উপযোগী কন্যা সন্তান রয়েছে। আমি চাই নবাব তাইমুর গজনবীর ভাবী স্ত্রী হিসেবে সেই কন্যাকেই বেছে নেওয়া হোক যে হবে অত্যন্ত সুন্দরী, বুদ্ধিমতী এবং শুভ লক্ষণের প্রতীক, আমাদের বংশের জৌলুসকে যে আরও বৃদ্ধি করবে। পিতার কথা শুনে তৎক্ষণাৎ তাইমুরের মনে হলো কেউ যেন তার কানে গলিত সীসা ঢেলে দিয়েছে। ঘটনার আকস্মিকতায় তিনি সম্পূর্ণ হতভম্ব। তার হাত পা শীতল হয়ে গেল। তার এত বড় একটি ব্যক্তিগত সিদ্ধান্ত তার সাথে পূর্বে আলাপ না করে, মতামতের তোয়াক্কা না করে ভরা মজলিসে এমনভাবে ঘোষণা করা হলো। বিষয়টি তাকে কুড়ে কুড়ে খেতে লাগলো, যেন সে রক্তমাংসে গড়া কোনো মানুষ নয়, বরং এই এস্টেটের একটি রাজনৈতিক সরঞ্জাম। তাইমুর তখন চোখের সামনে ভেসে বেড়াচ্ছে হেমাঙ্গিনীর বিষণ্ণ মুখটি। হেমাঙ্গিনী, যে মেয়েটি তার আত্মার গভীরে জায়গা করে নিয়েছে। তাকে স্থানচ্যুত করলে যে হৃদস্পন্দন থেমে যাবে, তার মৃত্যু হবে অনুভূতির। দিশাহারা হয়ে যাবে তাইমুর।
তাইমুর নিজেকে অবুঝের মতো বোঝাতে চাইলেন এই ঘোষণা হয়তো তার পিতার কোনো রাজনৈতিক চাল, কিন্তু যে চূড়ান্ত দৃঢ়তা সিকান্দারের চোখে তাইমুর দেখেছেন তা বারবার ঠুনকো করে দিচ্ছে সকল সম্ভাবনা। তাইমুর চিন্তায় পড়ে গেলেন তার পরবর্তী পদক্ষেপ কি হওয়া উচিত এ বিষয়ে সন্দিহান। ভরা মজলিসে তার পিতাকে অসম্মান করবার মতন বেয়াদব তিনি নন, কাজেই মুখ ফুটে এই ঘোষণার বিরোধিতা করতে পারছেন না। তাইমুর দেখলেন উপস্থিত সকলে হাসি মুখে একে অপরের দিকে তাকাচ্ছেন, তাদের চোখে তখন খেলা করছে নানাবিধ স্বপ্ন এবং নতুন ক্ষমতার অঙ্ক। তাইমুর যদি এখন মুখ খোলেন তাহলে তিনি শুধু পিতার সম্মানকে ধূলিস্যত করবেন না, হেমাঙ্গিনীর জীবনকেও বিপন্ন করবেন। তাইমুরের জীবন থেকে হেমাঙ্গিনীকে মুছে ফেলতে নবাব সিকান্দার গজনবী যে কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারেন, এ বিষয়ে তাইমুর জ্ঞাত। কাজেই শক্ত হাতে তাইমুর তার মুঠি চেপে ধরলেন, দাঁতে দাঁত চেপে নীরবে তার ভেতরের ঝড় সহ্য করতে লাগলেন। মনে মনে সিদ্ধান্ত নিলেন, না, আজ নয়। এই ভরা মজলিসে পিতাকে অসম্মান করা যাবে না। তাকে কৌশলী হতে হবে, তাকে আগে ক্ষমতা হাতে নিতে হবে, এরপর নিজের শর্তে বাঁচতে হবে। সিকান্দার গজনবী বড় পুত্রের নীরবতা লক্ষ্য করলেন, বেশ সন্তুষ্ট হলেন। তিনি ভাবলেন পুত্র তার ক্ষমতা ও দায়িত্বের গুরুত্ব বুঝতে পেরেছে। তার মুখমণ্ডলে এক মুহূর্তের জন্য ভেসে উঠল বিজয়ের হাসি। সিকান্দার এবার বললেন, সুতরাং আপনারা প্রস্তুত হন। আপনাদের কন্যাদের পরিচয় এবং বংশমর্যাদা সম্পর্কে আমাকে অবগত করুন। এই সিদ্ধান্ত নেওয়ার ভার আমি তাইমুরের উপর চাপাবো না, আমিই বেছে নেব কে হবে এই গজনবী এস্টেটের বেগম সাহেবা। মহাজনরা উঠে দাঁড়িয়ে জমিদারকে কৃতজ্ঞতা জানালেন। তাইমুর পাথরের মূর্তির ন্যায় বসে রইলেন। তার মুখ ফুটে কোনো শব্দ বেরোল না, কেবল ভেতরে হন্যে রয়ে ছোটাছুটি করছিল হেমাঙ্গিনীর প্রতি তীব্র বন্য ভালোবাসা। আনুষ্ঠানিকতা শেষে বিরাট মধ্যাহ্নভোজের আয়োজন করা হলো। মহাজন এবং ব্যবসায়ীরা উৎফুল্ল চিত্তে ভোজন সারলেন, কারণ তারা জানতেন এই ভোজন শুধু উদরপূর্তি নয়, বরং ক্ষমতার সিঁড়ি আহরণের এক শুভ সূচনা। তারা খেতে খেতে সিকান্দারের প্রতি স্তুতি বর্ষণ করতে লাগলেন। তবে তাইমুরের অবস্থা ছিল করুণ। তিনি পিতার পাশে উপবিষ্ট ছিলেন বটে, কিন্তু তার কণ্ঠনালী দিয়ে এক গ্রাস অন্নও প্রবেশ করছিল না। তার অভ্যন্তরে তখন চলছে এক ভয়ঙ্কর নৈতিক দ্বন্দ্ব। একদিকে বংশের সম্মান, প্রথা ও এস্টেটের স্থিতিশীলতা, আবার অন্যদিকে হৃদয়ের একান্ত অনুভূতি, হেমাঙ্গিনী। তাইমুর অন্যমনস্ক হয়ে রূপার চামচ দিয়ে থালার খাবার নেড়ে যাচ্ছিলেন। তার মনে হচ্ছিল এই সকল খাদ্য বিষাক্ত। বৈঠকখানার পরিবেশ তার শ্বাস যেন রুদ্ধ করে রেখেছিল। তার কানে তখনও পিতার সেই ঘোষণা প্রতিধ্বনিত হচ্ছিল। বিকেল নামল। মহাজনরা জমিদারকে কৃতজ্ঞতা জানিয়ে এবং তাইমুরকে আশীর্বাদ করে বিদায় নিলেন। বৈঠকখানার কক্ষ আবারও জনশূন্য হল। খাদেমরা দ্রুত হাতে উচ্ছিষ্ট পরিষ্কার করতে লাগল। সিকান্দার গজনবী পান চিবোতে চিবোতে তখনও মসনদে উপবিষ্ট ছিলেন। তিনি তাইমুরের দিকে তাকালেন, বললেন, আজকের এই সভা আমাদের এস্টেটের জন্য শুভ ছিল তাইমুর। তাইমুর স্থির হয়ে পিতার সম্মুখে দাঁড়ালেন। তার মুখমণ্ডল বিবর্ণ, কিন্তু ঠোঁটের ডগায় ছিল কঠিন প্রশ্ন। পিতা, আপনাকে একটি প্রশ্ন করার ধৃষ্টতা দেখাচ্ছি। এত বড় সিদ্ধান্ত, যা আমার সমগ্র জীবনের গতিপথ পাল্টাবে, আমার সহিত পূর্বে কোনো আলোচনা না করে কেন তা ঘোষণা করা হলো? সিকান্দার আলতো করে হাসলেন, শীতল সেই হাসি। বললেন, তোমার এই প্রশ্নটি আমি প্রত্যাশা করেছিলাম। তোমাকে আমি আমার এই আসনে বসাতে চাই তাইমুর, কিন্তু তোমার হৃদয়ের দুর্বলতা আমার দৃষ্টি এড়ায়নি। তাইমুর থতমত খেয়ে গেলেন। হৃদয়ের দুর্বলতা? তার অর্থ পিতা সবই আজ করেছেন। তুমি হয়তো ভেবেছ বিয়ে তোমার একান্তই ব্যক্তিগত বিষয়, কিন্তু একজন ভাবী জমিদারের বিয়ে কখনো ব্যক্তিগত হতে পারে না পুত্র। সিকান্দার এবার তার পুত্রর পানে সামান্য ঝুঁকে আসলেন, নিমজ্জিত গলায় বললেন, কোনো বাইজি জমিদার বাড়ির বেগম হওয়ার যোগ্যতা রাখে না তাইমুর। আমি স্পষ্ট বুঝতে পারছি তোমার মন উড়ে গিয়েছে ওই বাইজি মহলের চন্দ্রকন্যা হেমাঙ্গিনীর দিকে। তাইমুরের মুখ রক্তশূন্য হয়ে গেল মুহূর্তেই। তিনি পিতার দৃষ্টিতে কোনো সহানুভূতি খুঁজে পেলেন না। তাতে দৃশ্যমান কেবল অটল জমিদারি শাসন। তবুও তাইমুর প্রতিবাদ করতে উদ্যত হলেন। পিতা, নিবৃত হও তাইমুর। সিকান্দারের কণ্ঠস্বর গম্ভীর হয়ে থামিয়ে দিল তাকে। তিনি বললেন, তোমার যৌবনের এই চাঞ্চল্য আমি বুঝি। বাইজির নৃত্যগীত, তাদের রূপ যৌবন সবই রাত্রিকালীন বিনোদনের উপকরণ মাত্র। গজনবী বংশের পুরুষের সহিত তাদের সম্পর্কই শয়নকক্ষেই সীমাবদ্ধ থাকবে। তা কখনো দিবালোকে রাজকীয় মহলে আসতে পারে না তাইমুর।
সিকান্দার মসনদের হাতলে জোর আঘাত করে বললেন, তাদের কাজ কেবলমাত্র পুরুষকে তৃপ্তি দেওয়া, কিন্তু তোমার ঘরের বেগম সাহেবা হবেন এই এস্টেটের বংশমর্যাদার প্রতীক, আমাদের কুলীন রক্তের ধারক, সে হবে এই মহলের রানী। তাইমুর, তুমি কি ভুলে গেছো গজনবী এস্টেটের প্রথা কি? তাইমুর জানে এই প্রথা কতটা নির্মম, কিন্তু তার চোখে তখনও ভালোবাসার জোয়ার। সে জোয়ারে গা ভাসিয়ে তিনি প্রশ্ন করলেন, যদি সে প্রথা পরিবর্তন করা হয় পিতা? হেমাঙ্গিনী একজন অসাধারণ শিল্পী, যদি সে তার নৃত্য ও গীত পরিহার করে আমার বেগম হয়ে এই মহলে পদার্পণ করে, তাতে ক্ষতি কি? তাইমুর ব্যাকুল কণ্ঠে আর্জি করলেন। সিকান্দার গজনবী দীর্ঘশ্বাস ফেললেন। পুত্রের লোপ পাওয়া বুদ্ধি তাকে আহত করল। তিনি হতাশ গলায় বললেন, এই গজনবী বংশের মর্যাদার ক্ষতি হবে পুত্র, ক্ষতি হবে আমাদের ক্ষমতার মূল ভিত্তির। তুমি কি ভেবেছ যে মহাজনরা আজ তোমার বিয়েতে এত উৎফুল্ল, তারা একজন বাইজিকে তোমার বেগম রূপে বরণ করবে? করবে না, তারা অবশ্যই বিদ্রোহ করবে। তাদের কন্যাদের বাদ দিয়ে তুমি যদি কুলভ্রষ্টা এক নর্তকীকে আসনে বসাও, তাহলে তারা আমাদের রাজস্ব বন্ধ করে দেবে, তাদের অর্থ আমাদের রাজকোষ পূর্ণ করে। তা যদি বন্ধ হয়ে যায়, তাহলে নীলকররা সুযোগ পাবে না। তোমার পিতার এতদিনের পরিশ্রম, এই এস্টেটের একছত্র আধিপত্য মুহূর্তেই ধূলিসাৎ হয়ে যাবে না? সিকান্দার এবার উঠে দাঁড়ালেন এবং পুত্রের সামনে এগিয়ে এলেন। তার দু চোখে আগ্নিবর্ষণ হচ্ছে। তিনি কঠোরভাবে বললেন, আমি তোমাকে জমিদারি দায়িত্ব দিতে চলেছি পুত্র, তুমি আমাদের ভাবী জমিদার, আর তুমি তার বিনিময়ে একটি নিষিদ্ধ স্বপ্ন দেখছ। তোমার পূর্বপুরুষরা তাদের শাসন রক্ষা করতে কত রক্তপাত করেছেন, জীবন বিসর্জন দিয়েছেন, আর তুমি কিনা একটি নর্তকীর জন্য সেই সব কিছু জলাঞ্জলি দিতে উদ্যত হয়েছ। তিনি আরও যোগ করলেন, হেমাঙ্গিনী আমার গজনবী মহলের বিনোদনের পাত্রী। তোমার অনুরাগ হয়তো মহৎ, কিন্তু সেটা এই বংশের জন্য এক অভিশাপ তাইমুর। কাজেই এই অভিশাপ তুমি তোমার হৃদয়ে পুষতে পারো না, একজন বাইজিকে এই মহলের বেগম করে আনতে পারো না। তাইমুর, আমি তোমাকে নির্দেশ করছি, তুমি সেই কন্যাকেই বিবাহ করবে যাকে আমি বেছে নেব, যে আমাদের বংশের প্রতিপত্তিকে আরও সুদৃঢ় করবে। তোমার ব্যক্তিগত সুখের জন্য এই এস্টেটের ভবিষ্যৎ বিপন্ন করতে আমি কোনোভাবেই দেব না। এটাই আমার শেষ কথা। তাইমুর তার পিতার সামনে মাথা নত করলেন। তিনি জানেন তার পিতার এই নির্দেশের বাইরে যাওয়া মানে শুধু তার পিতার অসন্তোষ কামানো নয়, বরং গজনবী এস্টেটের ভবিষ্যৎকে গভীর অন্ধকারে ঠেলে দেওয়া। তিনি নীরবতা অবলম্বন করলেন, কারণ আপাতত তার একমাত্র লক্ষ্য হল ক্ষমতা হাতে নেওয়া। এরপর তিনি হয়তো তার নিজের নিয়তি নিজেই রচনা করতে পারবেন। তবুও নিজের পবিত্র প্রেমকে বলি দিতে তিনি প্রস্তুত নন। তিনি সিকান্দারের অনুমতি নিয়ে নীরবে বৈঠকখানা ছেড়ে চলে গেলেন। অন্যদিকে সিকান্দার গজনবী পুনরায় মসনদে গিয়ে বসলেন। তিনি নিশ্চিন্ত মনে ভাবলেন তার পুত্রকে সঠিক পথে চালিত করেছেন, আর এখন তার দ্বিতীয় চিন্তা হল কোন মহাজন বা ব্যবসায়ীর কন্যা হবে তার বংশের উপযুক্ত বেগম সাহেবা। গতকাল এক নিদারুণ নির্গুম রজনী কেটেছে হেমাঙ্গিনীর। প্রবীণা উস্তাদনি বিলকিস বানুর আশ্বাসবাণী তার মস্তিষ্কে আশার দ্বীপ জ্বালিয়েছে, তা সত্য, কিন্তু সেই দীপশিখা আত্মবিশ্বাসের অভাবে দপদপ করে জ্বলে উঠতে পারেনি। বিলকিস বানু কক্ষ হতে চলে যাবার পর থেকে হেমাঙ্গিনী নাওয়া খাওয়ার সব ভুলে গেছে। সেই প্রাতঃকাল থেকে সে শুধু একাকী নৃত্যের অলিন্দে ঘুরে বেরিয়েছে। নরম পায়ে নুপুর জোয়া আটসাট করে বেঁধে নিজের মনকে বারবার বুঝিয়েছে হেমাঙ্গিনী, ঘুঙুরের শব্দ যেন না থামে। কিন্তু নুপুরের রিনঝিন শব্দ যে আজ কেবলই ব্যর্থতার করুণ সুর বাজাচ্ছে। ঠুমরির গভীরতা এবং আধুনিক চটকের সংমিশ্রণে সে এক নতুন নৃত্যশৈলী গড়তে চেয়েছে, কিন্তু তার মস্তিষ্ক শূন্যতায় আচ্ছন্ন। এক একটি পদক্ষেপে কেবল পুরানো অভ্যাসের ছাপ। বিলকিস বানুর শিক্ষা বারংবার ফিরে আসছেন নৃত্যবিন্যাসে, কিন্তু সিমরানের ঔদ্ধত্য চূর্ণ করবার মতো কোনো মৌলিক স্ফুলিঙ্গ সে খুঁজে পায়নি এখন অবধি। সন্ধ্যা প্রদীপগুলি বোধহয় জমিদার বাড়ির সামনের জলাশয়ে জ্বালিয়ে দিয়েছে খাদেমরা। বাইজি মহলের প্রতিটি কক্ষেও জ্বালানো হয়েছে লণ্ঠন, মশাল। বারান্দার পিলসুচ থেকে মৃদু হলদেতে আলো প্রবেশ করল হেমাঙ্গিনীর কক্ষে। এই আলোতে সে তার নৃত্য সাধনার ইতি টানল। হাঁটু গেড়ে মেঝেতে বসে পড়ল হেমাঙ্গিনী। তার সর্বাঙ্গ ঘামে সিক্ত, কিন্তু তার কপাল থেকে যে সূক্ষ্ম ঘামের রেখাটি নেমে এসেছে তা শারীরিক ক্লান্তির জন্য নয়। দীর্ঘশ্বাস ফেলল সে। আজ সারাদিন ধরেও সে নতুন কোনো মুদ্রা তুলতে পারেনি। এক কঠিন জ্ঞাত ভয় তাকে গ্রাস করছিল। তার সাধনা, জন্মশ্রুতের ঐতিহ্য সব কিছুই আজ অর্থহীন বলে মনে হচ্ছে। না, আমি পারব না, আমাকে দিয়ে হবে না। পুনরায় এই কথাটি তার অন্তরে প্রতিধ্বনিত হতে লাগল।
সিমরানের জয়ের উন্মাদনা আর বিলকিস বানুর প্রত্যাশা, এই দুয়ের ভার হেমাঙ্গিনী তার কচি কাঁধে আর বইতে পারছে না। সহসা তার চোখ দুটি জলে টলমল করে উঠল। গুমট চাপা বেদনা অশ্রুর বাঁধ ভাঙল। ফোঁস ফোঁস করে কেঁদে উঠল সে। তার শরীর কাঁপছিল, মন আশঙ্কায় ছেয়ে গেল। এই কান্না শুধুমাত্র পরাজয়ের পূর্বাভাস নয়, বরং বাইজি মহলের শেষ সম্মানটুকু হারানোর হাহাকার। যে প্রেম এখনো শুরু হওয়া বাকি, সেই প্রেমকে মাঝপথে ফেলে বিলীন হয়ে যাবার আর্তনাদ। গগন ছেয়ে আছে কৃষ্ণপক্ষের গভীর অন্ধকার। বাইজি মহলের পেছনের বৃহৎ আঙিনা প্রতিদিনকার মতো আজও জনমানব শূন্য। দিনের বেলায় এখানে খাদেমদের আনাগোনা থাকে, তবে দিন ফুরলে কেবল ঝিঁঝি পোকার একঘেয়ে ডাক আর দূরবর্তী প্রহরীর হাঁক। এই আঙিনাটি বাইজি মহলের ঘুঙুরের ধ্বনি হতে সম্পূর্ণ বিচ্ছিন্ন। কাজেই এই স্থানটি নীরবতা এবং বিষণ্ণতার একমাত্র আশ্রয়স্থল। নিজের কক্ষের গুমোট পরিবেশ থেকে মুক্তি পেতে হেমাঙ্গিনী এখানে এসেছে। আঙিনার এক কোণে রাখা ছিল একটি প্রাচীন কাঠের বেঞ্চি। কাঠ খোদাই করা সেই বেঞ্চিতে সে একাকী চুপ করে বসল। তার মনের অস্থিরতা যেন এই রাতের অন্ধকারের সঙ্গে মিশে একাকার হয়ে গেছে। চোখের কোণে জলের রেখা এখনও শুকায়নি। সে তখন আত্মসংকটের গভীরে নিমজ্জিত। সিমরানের হার, উস্তাদনির অসম্মান এবং তার শিল্পের ব্যর্থতা সব যেন এক পর্বত সমান বোঝা বলে অনুভূত হচ্ছে তার নিকট। ঠিক সেই সময় নিঃশব্দে কেউ এসে দাঁড়ালো হেমাঙ্গিনীর সম্মুখে। দ্রুত চোখ মুছে মাথা তুলে তাকালো সে। অন্ধকার ভেদ করে সে দেখল সম্মুখে স্বয়ং জমিদার পুত্র নবাব তাইমুর গাজনবী। তাইমুরও যেন আজ সংঘাতপূর্ণ এক দিনের শেষে ক্লান্ত মনের জন্য এক চিলটে শান্তি খুঁজছেন। তার পরনে সাদা মিহি মসলিনের পোশাক, সর্বদা লেগে থাকা মুখের কঠিন রেখাগুলিও আজ যেন সামান্য নরম। নবাব পুত্রকে এমন অপ্রত্যাশিত স্থানে দেখে হেমাঙ্গিনী দ্রুত উঠে দাঁড়াল। তার সমস্ত দুঃখ কষ্টকে মুহূর্তের মধ্যে দমন করে ফেলল। তৎক্ষণাৎ নত হয়ে কুর্নিশ করল। কণ্ঠস্বরে সামান্য বিস্ময় এবং যথোচিত সম্মান বিদ্যমান রেখে শুধাল, হুজুর, আপনি এখানে? তাইমুর ধীরে ধীরে হেমাঙ্গিনীর দিকে এক পা দুপা করে অগ্রসর হলেন। তার দৃষ্টিতে লুকায়িত ছিল এক গভীর অস্থিরতা, যে অস্থিরতা জন্ম দিচ্ছে শঙ্কার, হেমাঙ্গিনীকে বেগম রূপে না পাওয়ার শঙ্কার। তাইমুর মাথা নাড়লেন, মৃদুস্বরে উত্তর দিলেন, বসুন বাইজি সাহেবা, মহল ছেড়ে এত দূরে এসে একাকী বসে আছেন যে? হেমাঙ্গিনী পুনরায় বেঞ্চিতে বসে পড়ল, কিন্তু সে ছিল যথেষ্ট সতর্ক। সে নিজের মনের ভাব গোপন করে স্বাভাবিক স্বরে উত্তর দিল, আমার শয়নকক্ষ আজ বড় গুমট লাগছিল হুজুর, তাই এই খোলা হাওয়াতে আসলাম। তাছাড়া বাইজি মহলের পেছনের এই আঙিনা বরাবরই বেশ শান্ত, জনসমাগমহীন। একাকী বসে থাকতে মন্দ লাগে না। তাইমুর তার দিকে স্থির দৃষ্টিতে তাকালেন, মৃদুস্বরে জিজ্ঞাসা করলেন, আমি এসে আপনাকে বিরক্ত করলাম না তো? হেমাঙ্গিনী মাথা আরও নত করে ব্যস্ত হয়ে বলল, না হুজুর, এ কি বললেন আপনি? আমাদের এই বাইজি মহলের আঙিনায় আপনার পদধূলি পড়েছে, এ তো আমাদের পরম সৌভাগ্য। হেমাঙ্গিনীর পাশে যথেষ্ট দূরত্ব বজায় রেখে গালে হাসি ঝুলিয়ে বসতে বসতে তাইমুর বললেন, আজও আপনি মাহফিলে অনুপস্থিত, কারণ জানতে পারি? আপনার অসুস্থতার দোহাইয়ের আড়ালে অন্য কোনো সত্য লুকিয়ে আসে কি? হেমাঙ্গিনী তাইমুরের প্রশ্নের তীক্ষ্ণতা আঁচ করতে পেরে ক্ষীণ হাসল। সেই হাসিতে প্রকাশ পাচ্ছিল আত্মগোপনের সংকল্প। মাফ করবেন, তবে আমার এই সেবার জীবন তো আর হুজুরদের বিলাসবহুল জীবনের মতো নয়, তাই মাঝে মধ্যে সামান্য অসুস্থতা এসে পড়ে। আজও শরীরটা খারাপ লাগছিল, তাই নতুন উস্তাদনির কাছে নিবেদন করে ছুটি নিয়েছিলাম হুজুর। হেমাঙ্গিনী এমনভাবে কথাটি বলল যেন সত্যিই অসুস্থতা ব্যতীত অন্য কোনো গভীর কারণ নেই। যদিও তার উত্তর এড়ানোর চেষ্টা তাইমুরের দৃষ্টি এড়ায়নি, তবে তিনিও আর সেই প্রসঙ্গের গভীরতা খুঁজতে গেলেন না। হেমাঙ্গিনীও সুযোগ বুঝে প্রশ্ন করল, আর আপনি? আমি তো জানি দিনের বেলায় আপনার রাজ্যের কাজ থাকে, সন্ধ্যার পরে সকল সম্ভ্রান্ত ব্যক্তিরা মাহফিলে এসে আপনার জন্য অপেক্ষা করেন। বাইজিরাও এখন আপনাকে তুষ্ট করায় ব্যস্ত। আপনি আমাদের ভাবী জমিদার, আর সেই আপনি মাহফিলের আসন ফেলে এই নিস্তব্ধ অঙ্গনে কেন আসলেন হুজুর? এমন প্রশ্ন শুনে তাইমুর যেন সামান্য বিমর্ষ হয়ে পড়লেন। বুক ভরে হতাশা মিশ্রিত শ্বাস নিলেন, বললেন, এ রাজ্যে এখন কেবল রাজনীতির কোলাহলে মুখরিত। আমি এসব কোলাহল পছন্দ করি না হেমাঙ্গিনী। সন্ধ্যার মাহফিলেও মন টানে না, আপনার উপস্থিতি নেই বলে। তাইমুর আকাশের দিকে দৃষ্টি নিক্ষেপ করে বললেন, সত্যি বলতে কি, এই গজনবী এস্টেট আমার কাছে এক বিশাল স্বর্ণ খাঁচা। এই খাঁচার জৌলুস আমায় টানতে পারে না।
আমি আমার একাকী সময় পাঠাগারেই কাটাই, কারণ একমাত্র পাঠাগারই আমায় জৌলুসের ছায়া থেকে দূরে রাখে। তাইমুরের কথাগুলো যেন এক গভীর ইঙ্গিত বহন করছিল। হেমাঙ্গিনী তার হৃদয়ের স্পন্দন স্পষ্ট অনুভব করল। এই যুবকটি, যিনি অতি শীঘ্রই গজনবী এস্টেটের জমিদার হবেন, তিনি নিজের রাজ্যের ঐশ্বর্যকে স্বর্ণখাঁচা বলছেন। তাইমুর এবার আর কথা ঘোরালেন না। তার হৃদয়ের অস্থিরতা চূড়ান্ত প্রকাশ পাবার জন্য যেন আহত কবুতরের ন্যায় ছটফট করছিল। তিনি হেমাঙ্গিনীর চোখের দিকে সরাসরি তাকালেন। তার কণ্ঠস্বর গাঢ় ও আবেগপূর্ণ শোনাল। তিনি বললেন, আমি শ্রীঘর বড্ড ভয় পাই বাইজি সাহেবা, তবুও আপনার জৌলুসের খাঁচায় আজ আমি বন্দী। আমি সেদিন থেকে আপনার হৃদয়ের কারাবাসী, যেদিন প্রথম আপনার নৃত্য দেখেছি, গীত শুনেছি। আমি জানি আমি জমিদার পুত্র, আমার এমন কথা বলা নিতান্তই অনুচিত, কিন্তু আমি আজ সমস্ত জমিদারি প্রথার বিপরীতে গিয়ে একটিমাত্র প্রশ্ন আপনাকে করতে চাইছি, শুনবেন? হেমাঙ্গিনীর শ্বাস প্রশ্বাস ভারী হয়ে এলো। সে ঢোক গিলে কাঁপা কণ্ঠে জানতে চাইল, কি প্রশ্ন হুজুর? তাইমুর এবার উঠে দাঁড়ালেন। হেমাঙ্গিনীর সামনে হাঁটু গেড়ে বসলেন, মাথা সামান্য নত করে শুধালেন, বলুন বাইজি সাহেবা, আপনি কি আমার জীবনের একচ্ছত্র সম্রাজ্ঞী, আমার বেগম হতে পারবেন? কথাটি যেন বাণবিদ্ধ হওয়ার মতো হেমাঙ্গিনীর কর্ণকুহরে প্রবেশ করল। এই চরম অপ্রত্যাশিত প্রশ্নে সে থতমত খেয়ে গেল। তার চোখ বিস্মারিত হল বিস্ময়ে। ভাবি জমিদার হতে এমন সরাসরি প্রস্তাব! হেমাঙ্গিনী দ্রুত নিজেকে সামলে নিল। মনের কোণে সামান্যরূপে উকি দেওয়া উচ্ছ্বাসও মুহূর্তেই মিলিয়ে গেল বাস্তবতার দংশনে। মনোভাব বিন্দুমাত্র প্রকাশ না করে এক গভীর বেদনার হাসি হাসল সে। করুণ কণ্ঠে বলল, হুজুর, আপনি এ কি বলছেন? আপনার মতো মহৎ বংশের ভাবি জমিদার এমন খেয়ালি কথা বললে চলে? খেয়ালি কথা? তাইমুর দ্রুত প্রশ্ন করলেন। জি হুজুর, এই বাইজি মহলের জীবন কি কেবলই খেয়ালি নয়। আমার কাজ মাহফিলে আগত সকল সম্ভ্রান্ত অতিথির মনোরঞ্জন করা, আপনার মতো হুজুরদের সামান্য সময়ের তৃপ্তি দেওয়া। আমরা বাইজিরা কেবলমাত্র ভোগের বস্তু। দিনের শেষে আমরা তো সেই সকল পুরুষের ভোগের আকাঙ্ক্ষা পূরণ করি যারা আমাদের দিকে তাকিয়ে একটি সামান্য সম্ভ্রমের দৃষ্টিও দেয় না। হেমাঙ্গিনীর কণ্ঠস্বর কাঁপছিল। সে আরও বলল, হুজুর, আমরা এক নিষিদ্ধ ফুলের মতো, যা কেবলমাত্র নিষিদ্ধ রংমহলের শোভা বাড়ায়। দূর থেকে আমাদের সৌন্দর্য উপভোগ করায় ক্ষতি নেই, স্পর্শ করতে মানা নেই, কিন্তু সেই ফুলকে গৃহে এনে পূজার আসনে স্থান দেওয়া নৈব নৈবচ। ভাবি জমিদারের বেগম হবার যোগ্যতা কি এই অলিখিত ভোগের বস্তুর থাকতে পারে হুজুর? বলুন। তার কথাগুলি যেন তাইমুরের বুকে আঘাত হানল। তিনি দ্রুত হেমাঙ্গিনীর হাত নিজের মুঠোয় পুরলেন। হেমাঙ্গিনী চমকে উঠল বটে, কিন্তু নিজেকে সরিয়ে নিল না। বাইজি সাহেবা, আপনি কেন নিজেকে এসব বলে অপমান করছেন? তাইমুর হেমাঙ্গিনীর হাতটিকে আরও শক্ত করে ধরে বললেন, আপনি আমার চোখে নিষিদ্ধ নন, আপনি আমার জন্য অবারিত। জমিদারি প্রথা আপনাকে নিষিদ্ধ বলে ঘোষণা করতে পারে, তবুও এই অলিখিত আপনাকে আমি লিখিতভাবে একান্তই নিজের করে নেব হেমাঙ্গিনী। আমি আপনাকে আমার বেগমের মর্যাদা দেব। তাইমুর তখন যেন কোনো জমিদার পুত্র নন, বরং এক সাধারণ প্রেমিক। আবেগ আর আশঙ্কার এক দ্বন্দ্বে তাইমুরের মুখ তখন উদ্ভাসিত। হেমাঙ্গিনীও স্তব্ধ হয়ে গেল। এই যুবকের চোখজোড়া সে গভীরভাবে পর্যবেক্ষণ করেছে। সে হলফ করে বলতে পারে, এ প্রস্তাবে কোনো ফাঁকি নেই, কোনো ছলনা নেই। এ এক নির্ভীক যুবকের পবিত্র অঙ্গীকার। কিন্তু এই পথ কতটা কঠিন তা হেমাঙ্গিনীর অজানা নয়। হেমাঙ্গিনী ধীরে ধীরে তাইমুরের হাতের মুঠো হতে নিজের হাত সরিয়ে নিল। তার কণ্ঠস্বর জানান দিল চূড়ান্ত আত্মসংবরণের। হুজুর, আমি আপনার এই সৎ সাহসকে কুর্নিশ জানাই, কিন্তু এর উত্তর আমি আপনাকে দিতে পারব না। কেন? মিথ্যের আশ্রয় আমি নিতে পারব না হুজুর, আর সত্য স্বীকারোক্তি আমার নির্মম ভাগ্যকে বদলাবে না। আমার সামনে একটি কঠিন যুদ্ধ অপেক্ষা করছে হুজুর। সেই যুদ্ধে হয় আমি জয়ী হব, না হয় চিরতরে পরাজিত হব। সেই যুদ্ধের ফলাফলের উপরেই আমার জীবনের সকল সিদ্ধান্ত, সকল প্রতিশ্রুতি নির্ভর করছে। আমায় মাফ করবেন। হেমাঙ্গিনী তাইমুরকে আর কিছু বলবার সুযোগ না দিয়ে দ্রুত বেঞ্চি থেকে উঠে দাঁড়াল। চোখের পানি মুছে নিজের কক্ষের দিকে দ্রুত পায়ে অগ্রসর হতে লাগল। তার ভেতরের অস্থিরতা পুনরায় ফিরে এসেছে। তাইমুর একাকী সেই স্থানে বসে রইলেন।
হেমাঙ্গিনী ঘরে ফিরে পুনরায় তার পায়ে ঘুঙুর পরিধান করল। কক্ষের মাঝখানে দাঁড়িয়ে চোখ বন্ধ করল। শিল্পসত্তা জাগ্রত করার চেষ্টা করতে লাগল। আমার নৃত্য বড়ই একঘেয়ে, বিড়বিড় করল হেমাঙ্গিনী। সিমরনের সেই বিষাক্ত কথাগুলি নিজেকে মনে করিয়ে দিতে লাগল। সে আঘাত হানতে লাগল নিজেকে। সেই আঘাতের বেদনাকে আজ মন্ত্রে পরিণত করতে হবে। তাইমুরের অবারিত প্রেম, সিমরনের দ্বৈরথ আর বিলকিস বানুর হারানো মর্যাদা সব যেন একসঙ্গে মিশে তৈরি হলো একটি নতুন চিন্তাধারা। হেমাঙ্গিনী নিজেকে শুধালো, আমার নৃত্য কেন শুধুমাত্র প্রেম কিংবা বিরহ দেখাবে? কেন তা তুলে ধরবে না বাইজিদের প্রতি ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদের ভঙ্গিমা? তাইমুরের মুখটি ভেসে উঠল হেমাঙ্গিনী রক্ষী জোড়ায়। তার প্রতি জমিদার পুত্রের প্রেম এক নতুন শক্তি জোগাল। হেমাঙ্গিনী আর পুরানো ঠুমরির ভঙ্গিমা অনুসরণ করল না। আজ রাতেও তার ঘুঙুরের শব্দ থামবে না। হেমাঙ্গিনী শুরু করল একটি নতুন নৃত্যবিন্যাস, যার ছন্দে ছিল ক্রোধ, অপমান আর সেই নিষিদ্ধ জীবনের বিরুদ্ধে এক নীরব জ্বলন্ত প্রতিবাদ।